আমি রেকর্ডিং স্টার্ট করলাম। আমি রেকর্ডিং স্টার্ট করলাম। ঠিক আছে। স্ক্রিন ভিজিবল আছে তাই তো? হ্যাঁ, স্ক্রিন ভিজিবল। ওকে। ঠিক আছে। তো কালকে আমাদের যে অ্যাস্ট্রো জেনারেল রিলেটিভিটির যে এবং স্পেশাল রিলেটিভিটির যে ওভারভিউ এর উপরে যে ডিসকাশন চলছিল, তো সেইটার আমরা গতকাল স্পেশাল রিলেটিভিটি পার্টটাকে আমরা দেখেছি। এবং আজকে যেটা আমি বলেছিলাম যে আজকে জেনারেল রিলেটিভিটি নিয়ে খানিকটা আমরা ডিসকাশন করব। তো তো আজকে যে বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করব সেটা হলো প্রথমে একটা বেসিক ইন্ট্রোডাকশন দেব, তারপরে প্রিন্সিপাল অফ ইকুইভ্যালেন্স নিয়ে কিছুটা ডিসকাশন হবে, দেন স্পেস টাইম কার্ভেচার, তারপরে কনসিকুয়েন্সেস অফ জেনারেল রিলেটিভিটি এবং জিআর এর যে অ্যাপ্লিকেশনস গুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা কিছুটা ডিসকাশন করব। এবং সিঙ্গুলারিটি নিয়ে আমি একটা স্লাইডের মধ্যে খুব স্বল্প শব্দের মাধ্যমে প্রকাশ করার চেষ্টা করেছি, এবং তারপরে কনক্লুশন। ওকে। তো আমি তোমরা বেশিরভাগই বিএসসি সেকেন্ড, থার্ড এবং ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট, তো অনেকেই তোমাদের বললে কালকে যে জিআর এর কোর্স তোমাদের সরি স্পেশাল ইন্টিগ্রিটির কোর্স তোমাদের অনেকের সেকেন্ড ইয়ারে হয়তো রয়েছে। তো আমি তোমরা যেহেতু জিআর নিয়ে বিশেষ কেউ হয়তো এখনো পড়ে ওঠোনি বা পরে অবশ্যই পড়বে, তো সেই জন্য আমি চেষ্টা করেছি খুব বেসিক যতটা ভাবে রিপ্রেজেন্ট করা যায় জিআর কে সেটা আমি করার চেষ্টা করেছি। তো শুরু করছি। তো প্রথমে দেখতে পাচ্ছ যে নিউটনের ছবি রয়েছে, এবং আমরা ক্লাস 11-12 থেকে যখন ফিজিক্স নিয়ে আলোচনা আমরা যখন শুরু করেছিলাম তখন থেকে একটা খুব আমাদের অ্যাট্রাকশনের বিষয় ছিল যে এই নিউটনের ল গুলো, তাই না? তো এই নিউটনের লস গুলো আমরা অনেক জায়গায় এইরকম ফর্মে আমরা অনেক জায়গায় ব্যবহার করেছি, শুধু ক্লাসিক্যাল মেকানিক্সেই নয়। আমরা খানিকটা তোমরা বলতে পারো যে ইএমটির ক্ষেত্রেও আমরা খানিকটা এরকম একটা ফরমেশন ব্যবহার করেছি, তাই তো? তো ঠিক আছে, তো আমরা এখানে নিউটনের যে লস অফ গ্র্যাভিটেশন যে রয়েছে সেটা নিয়ে আমরা যদি বলি, যে সেখানে নিউটন কি বলেছে যে এনি টু বডিজ ইন ইউনিভার্স দ্যাট অ্যাট্রাক্ট ইচ আদার উইথ এ ফোর্স প্রপোর্শনাল টু দ্য masses and the inverse of the square of the separation along the line joining them। এটা তোমরা খুব ভালো করেই জানো যে কোনো দুটি বস্তু মহাকাশে, দুটি বস্তু রয়েছে এবং তাদের মধ্যে যে আকর্ষণ বল, গ্র্যাভিটেশন ফোর্স মূলত আকর্ষণ, আর আমরা যেখানে বিকর্ষণ বলের কথা, যেখানে তোমরা যদি বলো যে আকর্ষণ বা বিকর্ষণ বল, সেটা কিন্তু আমাদের ইএমটির ক্ষেত্রে আসে, কিন্তু গ্র্যাভিটেশনাল ফোর্স কিন্তু শুধু আকর্ষণই করে থাকে। তো এটা একটি অ্যাট্রাকটিভ ফোর্সও তোমরা বলতে পারো। তো সেখানে এই গ্র্যাভিটেশনাল ফোর্সটা কি করছে যে দুটি বস্তুর ভরের গুণফলের সমানুপাতিক, এবং তাদের মধ্যে যে দূরত্ব রয়েছে সেই দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এবং তার ফর্মুলাটা যদি দেখো সেটা খানিকটা এইরকম, তোমরা খুবই পরিচিত এই ফর্মুলার সাথে, এবং জি কেউ তোমরা চেনো, মহাকর্ষীয় ধ্রুবক। এই হলো লজ অফ গ্র্যাভিটেশন যেটা নিউটন স্যার আমাদের দিয়েছিলেন। তো এই নিউটনিয়ান থিওরি অফ গ্র্যাভিটি বা নিউটন স্যার যে আমাদের গ্র্যাভিটির থিওরি দিয়েছিলেন সেইটি তার প্রপোজ করার পর থেকে প্রায় 200 বছর অথবা বিংশ শতাব্দীর প্রথমার্ধ পর্যন্ত আমরা ফিজিক্সের সব জায়গায় খুব সুন্দরভাবে নির্দ্বিধায় আমরা তার ইমপ্লিকেশন করে এসেছি। কিন্তু যত ধীরে ধীরে আমাদের রিসার্চ এগিয়ে যাচ্ছে এবং নতুন নতুন প্রশ্ন আমাদের সামনে আসছে, নতুন নতুন বাধা আসছে, এবং সেগুলোকে আমরা ধীরে ধীরে ওভারকাম করারও চেষ্টা করছি, এবং নিউটনিয়ান গ্র্যাভিটি দিয়ে আমরা অনেক সেরকম বাধাকেও উতরে গিয়েছিলাম। কিন্তু পার্টিকুলার কিছু কিছু প্রশ্ন
আমাদের সামনে এসে হাজির হয়, যেখানে আমরা নিউটনিয়ান গ্র্যাভিটি দিয়ে সেই প্রশ্নগুলোর উত্তর খুঁজে পাইনি, এবং নিউটনিয়ান গ্র্যাভিটি দেখো না, দিয়ে চা সেই সমস্ত প্রশ্নের চা উত্তর দিতে আমরা ব্যর্থ হয়েছিলাম। তো সেই একটা প্রবলেম, তাহলে নতুন একটি প্রবলেম সৃষ্টি হলো, যে যেগুলো কিছু কিছু প্রশ্নের উদ্ভাবন হলো, যেগুলো দিয়ে আমরা কিন্তু নিউটনিয়ান গ্র্যাভিটি দিয়ে সেই প্রশ্নগুলোর উত্তর আমরা খুঁজে পাইনি। তো সেখানে নিউটনিয়ান গ্র্যাভিটির আমরা একটা কিন্তু লিমিটেশন দেখতে পেলাম, যে নিউটনিয়ান গ্র্যাভিটি যে সব জায়গায় সুন্দরভাবে অ্যাপ্লাই হতে পারে সেই জিনিসটা কিন্তু আর খাটলো না। তখন কিন্তু আমাদের এটা মাথায় এলো যে সেই নতুন যে প্রশ্নগুলো রয়েছে, সেই প্রশ্নগুলোকে আমরা কি রকম ভাবে সেগুলোকে এনকাউন্টার করতে পারি, কিভাবে সেগুলোকে আমরা ডিসক্রাইব করতে পারি এবং সেগুলোর উত্তর খুঁজতে পারি। তো এখানে একটা বিষয় হলো যে আমি বললাম যে নিউটনিয়ান গ্র্যাভিটির বেশ কিছু লিমিটেশনস রয়েছে। তো প্রথম লিমিটেশনস কি ছিল, যে প্রথম লিমিটেশনস তোমরা বলতে পারো যে ইনস্ট্যান্টেনিয়াস অ্যাকশন অ্যাট এ ডিস্টেন্স। যে গ্র্যাভিটেশনাল ফোর্স, যেটা আমি আগে বললাম, যে নিউটনিয়ান থিওরি থেকে আমরা এটা জেনেছি যে গ্র্যাভিটেশনাল ফোর্স ইনস্ট্যান্টেনিয়াসলি অ্যাট এ এনি ডিস্টেন্স অ্যাক্ট করে থাকে, যেটা কিন্তু এই কজালিটি, যেটা আমরা প্রিন্সিপাল অফ কজালিটি কালকে আমরা এসটিআর এ ডিসকাশন করেছি, সেটাকে কিন্তু এই যে ইনস্ট্যান্টেনিয়াস ট্রান্সমিশন যেটা রয়েছে গ্র্যাভিটেশনাল ফোর্সে, সেটা কিন্তু কন্ট্রাডিক্ট করে। এইখানে কিন্তু নিউটনিয়ান গ্র্যাভিটি কিন্তু অ্যাপ্লাই করতে আমরা পারি না। তারপরে আবার দেখো যে ইনকম্প্যাটিবিলিটি উইথ স্পেশাল রিলেটিভিটি, যে নিউটনিয়ান গ্র্যাভিটিতে কিন্তু আমরা এসটিআর এর কনসেপ্ট আসেনি, কেননা এসটিআর পরে এসছে, তাই তো। এসটিআর নতুন একটা কনসেপ্ট, যেটা আইনস্টাইন স্যার আমাদের প্রোভাইড করেছিলেন, মডিফাইড ভার্সন। তো এই নিউটনিয়ান গ্র্যাভিটি ক্ষেত্রে যেহেতু এসটিআর এর কোনো এফেক্ট ছিল না, তো সেই জন্য যে যে সমস্ত ভেলোসিটি আলোর গতিবেগের কাছাকাছি রয়েছে, সেই সমস্ত সেই সেই বস্তুগুলো যেগুলো আলোর গতিবেগের কাছাকাছি গতি নিয়ে চলাফেরা করছে, তাদের ফিজিক্সকেও কিন্তু আমরা নিউটনিয়ান গ্র্যাভিটি বা নিউটনিয়ান ফিজিক্স বা ক্লাসিক্যাল ফিজিক্স দিয়ে আমরা কিন্তু ব্যাখ্যা করতে সঠিকভাবে সমর্থ হলাম না। সেখানেও কিন্তু আমাদের একটা প্রবলেম ফেস করতে হলো। এরপরে যদি দেখো যে প্রত্যেকটা প্ল্যানেটই, আমরা তো জানি যে প্রত্যেকটা প্ল্যানেটই সূর্যকে কেন্দ্র করে আবর্তন ঘুরছে, তাই তো, পরিক্রমণ করছে। তো সেই ক্ষেত্রে যে মার্কারির যখন সূর্যের চারপাশে পরিক্রমণ করছে, তার যে অরবিটের স্টাডি, সেই অরবিটের স্টাডি করতে গিয়েও আমরা কিন্তু প্রবলেম ফেস করলাম, যে সেই তার অরবিট কে ব্যাখ্যা করতে গিয়ে নিউটনিয়ান গ্র্যাভিটি সেখানে কাজ করছে না। কিন্তু অন্যান্য প্ল্যানেট যেগুলো রয়েছে, সেগুলোর যখন আমরা অরবিটাল যে রয়েছে সেই অরবিটের যখন এক্সপ্লেনেশন নিউটনিয়ান গ্র্যাভিটি দিয়ে দেওয়ার চেষ্টা করলাম, সেটা ঠিকঠাক ভাবে খাটলো, কিন্তু মার্কারির ক্ষেত্রে কিন্তু একটা প্রবলেম সৃষ্টি হলো। তো এই সমস্ত লিমিটেশন নিয়ে আমরা পরেও আলোচনা করব, স্পেশালি যদি মার্কারির কথাটা বলি, মার্কারির প্রবলেম নিয়ে আমরা আলোচনা করব পরে। তো এটাই বলছি যে নিউটনিয়ান গ্র্যাভিটির বেশ কিছু লিমিটেশন রয়ে গেল। তো এই নতুন এই এই লিমিটেশনস গুলোর জন্য আমাদের একটা নতুন একটা থিওরির দরকার পড়লো, সেটাই কিন্তু আমাদের প্রোভাইড করলেন আইনস্টাইন স্যার। তো সেটা কি ছিল, যে আহ, যে অ্যাকর্ডিং টু এসটিআর, যে ফিজিক্যাল ল হ্যাজ টু রেসপেক্ট দ্য লরেন্স ইনভেরিয়েন্স। যে লরেন্স ট্রান্সফরমেশনস গুলো রয়েছে সেগুলো কিন্তু ইনভেরিয়েন্ট থাকবে, এবং আমি যেটা বললাম যে ইনস্ট্যান্টেনিয়াস বা তাৎক্ষণিক যে ট্রান্সমিশন, সেটা কিন্তু আর পসিবল নয়, যেটা এসটিআর থেকে আমরা পরে জানতে পারলাম। তো এই ক্ষেত্রে নিউটনিয়ান গ্র্যাভিটি থেকে আমরা ধীরে ধীরে এসটিআর এর দিকে শিফট করছি, যেটা কালকে আমরা অনেকটাই ডিসকাশন করেছি। তো এবং আমি যদি আজকের কনটেক্সটে যদি বলি যে জিআর বা জেনারেল রিলেটিভিটি, তো জেনারেল রিলেটিভিটির ক্ষেত্রে যে আইনস্টাইনের যে গ্র্যাভিটি রয়েছে এবং নিউটনিয়ানের গ্র্যাভিটির মধ্যে খানিকটা পার্থক্য রয়েছে। যে গ্র্যাভিটি, যেটা নিউটনের যেটা গ্র্যাভিটি ছিল, সেই গ্র্যাভিটিতে বলা হয়েছে যে গ্র্যাভিটি আসলে একটি ফোর্স যেটা দুটো মাসের মধ্যে রয়েছে। কিন্তু আইনস্টাইনের গ্র্যাভিটিতে একটি নতুন ধারণা দেওয়া হয়, যে গ্র্যাভিটি ইজ র্যাপিং দ্য স্পেস টাইম কজড বাই দ্য মাস এবং এনার্জি। এখানে একটা এনার্জির কনসেপ্টও কিন্তু আমরা আনি। তো এইভাবে আমরা ডিফারেন্সিয়েট করতে পারি নিউটনিয়ান গ্র্যাভিটি এবং আইনস্টাইনের গ্র্যাভিটি, এবং আইনস্টাইনের গ্র্যাভিটি যেটা প্রপোজ করেছিলেন, এটা কিভাবে নিউটনিয়ান গ্র্যাভিটি থেকে আলাদা,
এবং সেই আলাদা যে এক্সট্রা যে জিনিসটা সেটা দিয়ে আমরা কি কিভাবে যে প্রশ্নগুলো যেগুলো আমাদের বাধা সৃষ্টি করেছিল এবং নিউটন অ্যান্ড গ্র্যাভিটি যেগুলো উত্তর দিতে পারেনি সেগুলোকে আইনস্টাইনের গ্র্যাভিটি দিয়ে কি করে আমরা এনকাউন্টার করতে পারি এবং সেগুলো কিভাবে আমরা উত্তর খুঁজতে পারি সেটা কিন্তু আমরা বুঝতে পারি। তো এরপরে আসি যে আর একটা আইনস্টাইনের ফিল্ড ইকুয়েশন। তোমরা আইনস্টাইনের ফিল্ড ইকুয়েশন নিয়েও পরে যখন জিআর নিয়ে পড়বে তখন আইনস্টাইনের ফিল্ড ইকুয়েশন সম্পর্কে তোমরা আরো জানবে। যেখানে আমি সিম্পল একটা স্টেটমেন্ট দিচ্ছি যে a set of equations relating curvature of space-time to the energy and momentum of matter. তো এই লাইনটা তোমাদের এখন একটু বুঝতে অসুবিধে হতে পারে, কিন্তু তোমরা যখন সেই টেনসারের অঙ্কগুলো একটু করবে এবং আইনস্টাইনের ফিল্ড ইকুয়েশনের সেই ফর্মটা দেখবে, তখন তোমাদের কিন্তু আর বুঝতে অসুবিধা হবে না এবং তোমরা খুব সুন্দরভাবে ম্যাথমেটিক্যালি তোমরা নিজেরাই করে ফেলতে পারবে যে কিভাবে কার্ভেচার অফ দ্য স্পেস টাইম সঙ্গে আমরা এনার্জি এবং মোমেন্টাম অফ এ ম্যাটারকে কোরিলেট করতে পারছি। সেই জিনিসটা কিন্তু তোমরা বুঝতে পারবে। এবং যেটা অ্যাস্ট্রোফিজিক্যাল যে কানেকশন আমি যদি বলি, সেই যে মার্কারির অরবিট বা গ্র্যাভিটেশনাল লেন্সিং, গ্র্যাভিটেশনাল ওয়েভ, এগুলো কিন্তু এই জিআর দিয়েই কিন্তু আমরা এগুলোকে ব্যাখ্যা করতে পারি এবং এগুলো কেন কিভাবে হচ্ছে সেই জিনিসগুলো কিন্তু জিআর এর অ্যাপ্লিকেশনস বা জিআর এর কিছু কনসিকুয়েন্সে আমরা এগুলো কিন্তু ডিসকাশন করবো পরবর্তীতে। এবার আসি যে প্রিন্সিপাল অফ ইকুইভ্যালেন্স। আমরা প্রিন্সিপাল অফ ইকুইভ্যালেন্স নিয়ে গতকালও খানিকটা আলোচনা করেছি। তো সেখানে আমরা একটা জিনিস আলোচনা বা একটা শব্দ আমরা বারবারই ধরে নিয়েছিলাম, সেটা হলো ফ্রেম। এবং সেই ফ্রেমটা কিরকম ছিল, আমরা কিন্তু ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স নিয়ে আলোচনা করেছিলাম। কিন্তু এখানে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো যে প্রিন্সিপাল অফ ইকুইভ্যালেন্স বেসিক্যালি যে, এবং এটার যে এক্সপেরিমেন্টাল যে সেটআপটা রয়েছে সেটা কিন্তু এখানে আমরা নন ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্সকে আমরা ইন্ট্রোডিউস করব। নন ইনার্শিয়াল ফ্রেম বলতে একটা অ্যাক্সিলারেটেড ফ্রেম। তো ধরে নাও যে এখানে দুটো সেট অফ এক্সপেরিমেন্ট তোমরা কম্পেয়ার করতে পারো, যে এটা একটা রকেট এবং এখানে একজন অ্যাস্ট্রোনট বসে আছেন এবং এটা একটি ওয়েট মেশিন, যেখানে ওয়েট মেশিনের স্কেল এখানে দেখতে পারো যে কতটা ওয়েট রয়েছে, এবং হাতে একটা বই বা ম্যানুয়াল একটা যেটা বলো সেটা তার হাতে রয়েছে। তো ধরে নাও যে অ্যাস্ট্রোনট বেসিক্যালি তিনি সিটিং ইন এ কনফাইন্ড স্পেস রকেটের মধ্যে রয়েছে পৃথিবীতে, এবং অ্যাস্ট্রোনটটি হাতে থাকা যে বইটি, তার হাতে একটা বইটাও যে ম্যানুয়াল রয়েছে, এবং সে তখন তার ওয়েটটা মেজার করলো, এবং সেই তার ওয়েট মেজার করার পরে সেই যে ভর যেটা দেখতে পেলো সেটা কিন্তু তার এই স্কেলে সে দেখতে পেলো, এবং সে দেখলো যে, এবং সেটা মেজার করলো এবং তার ভর হয়তো দেখালো ধরো এম, এবং সঙ্গে সঙ্গে সে দেখলো যে যখন তার মেজার করলো এবং সে দেখলো যে এই হাতে যে ম্যানুয়ালটা তার ছিল সে এবং ম্যানুয়ালটাকে ছেড়ে দিল এবং দেখলো যে ম্যানুয়ালটা একটা অ্যাক্সিলারেশন নিয়ে নিচে পড়ছে। ওকে, এটা একটা কনসেপ্ট। দেন তোমাদের আরেকটা কনসেপ্ট ধরো যে এখানে আরেকটা রকেট রয়েছে এবং এখানে অ্যাস্ট্রোনট, সেই অ্যাস্ট্রোনটটাই বসে আছে এবং সিমিলার একদম, সরি, এখানে যেরকম কন্ডিশন ধরলাম এখানেও সেরকমই সিমিলার কন্ডিশন ধরো, কিন্তু এই যে ফ্রেমটা অর্থাৎ যে রকেটটা সেইটা একটা অ্যাক্সিলারেশন নিয়ে মুভ করছে এবং সেটার অ্যাক্সিলারেশনটা কত, সেই অ্যাক্সিলারেশনটা হলো প্রায় পৃথিবীতে যে গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন যেটা রয়েছে জি, যেটা ম্যাগনিটিউড যেটার ভ্যালু জি, সেই ভ্যালু নিয়েই তার অ্যাক্সিলারেশনটা রয়েছে রকেটটা। তো সেই ক্ষেত্রে যখন একই এফেক্ট তোমরা দেখো যে এখানে যে বসেছিল এবং সে জাস্ট জি ভ্যালু নিয়ে সে অ্যাক্সিলারেট করছে উপরের দিকে, এবং সে একই রকম ভাবে চেয়ারে বসেও আছে এবং হাত থেকে তার ম্যানুয়ালটাকেও ফেলে দিল, এবং কিন্তু সেও দেখলো যে এখানে তার যে ওজন যেটা দেখাবে এখানে সেটা সেখানে কিন্তু দেখালো এম। কিন্তু এখন প্রশ্নটা হলো যে এই দুটো ক্ষেত্রে কিন্তু কি ডিফারেন্সটা তোমার থাকলো, যে এখানে একটা অ্যাক্সিলারেটেড ফ্রেম আমরা ইন্ট্রোডিউস করছি, এখানে কিন্তু একটা পৃথিবীতে ইনার্শিয়াল ফ্রেম ইন্ট্রোডিউস করছি। ওকে, তো এখানে প্রশ্নটা হলো যে হাউ দ্য অ্যাস্ট্রোনট টেল হোয়েদার দ্য রকেট ইজ অন আর্থ অর ইন স্পেস, কারণ দুই ক্ষেত্রে কিন্তু অ্যাক্সিলারেশন একটা জি অ্যাক্সিলারেশন আমরা ধরছি, কারণ এখানে জিটা হলো
পৃথিবী গ্র্যাভিটেশনের জন্য জি রয়েছে, এখানেই রকেটের অ্যাক্সেলারেশনের জন্য জি রয়েছে, বাকি কিন্তু সবকিছু সেম। তাহলে এই রকেটের মধ্যে থাকা অ্যাস্ট্রোনট কিভাবে বুঝবে যে সে পৃথিবীতে আছে না বাইরে মুভ করছে? কারণ দুই ক্ষেত্রেই তো অ্যাক্সেলারেশন সেম, তাই না? সেখানে একটা প্রশ্ন থেকে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে আমাদের এখানে প্রিন্সিপাল অফ ইকুইভ্যালেন্স কাজ করে, এবং সেখানে প্রিন্সিপাল ইকুইভ্যালেন্স আমরা বলি যে দেয়ার ইজ নো এক্সপেরিমেন্ট দ্যাট ক্যান বি ডান ইন এ স্মল কনফাইন্ড স্পেস that can detect the difference between a uniform gravitational field and a equivalent uniform acceleration. তো বেসিক্যালি যে ইট ইজ ইম্পসিবল যে বাই দ্য মিনস অফ এনি লোকাল এক্সপেরিমেন্ট, যদি কোনো আমরা কনফাইন্ড স্পেসে যে এক্সপেরিমেন্ট আমরা করলাম, এখানে ফ্রেম অফ এ ফলিং বডি অ্যান্ড ইন অ্যান ইনার্শিয়াল ওয়ান, তাদেরকে ডিফারেন্সিয়েট আমরা কিন্তু করতে পারি না, এটা প্রায় ইম্পসিবল। এবং সেই রকম ভাবেই যে কোনো একটা অ্যাক্সিলারেটেড ফ্রেম অফ রেফারেন্স অ্যান্ড এ ফ্রেম অ্যাট এ রেস্ট ইন এ গ্র্যাভিটেশনাল ফিল্ড, তাদেরকেও কিন্তু আমরা কিন্তু ডিস্টিংগুইশ করতে পারি না। তো the principle of equivalence is not an consequence of an equality of gravitational and inertial mass. The equality of gravitational and inertial mass is a consequence of the principle of equivalence. Okay. তো আমি এখানে অনেক কিছুই বললাম, তোমাদের ব্যাপারটা হয়তো মাথায় জট পাকিয়ে গেল। তোমাদের সিম্পলি একটা উদাহরণ দিয়ে এবার তোমাদের বলছি। আমরা যখন গ্র্যাভিটেশনাল ফোর্স বা যখন এফ ইকুয়াল টু, আমরা কি লিখি, জি ইকুয়াল ক্যাপিটাল জি ইকুয়াল টু m1 m2 বাই আর স্কোয়ার, তাই না? আর আমরা নিউটনের সেকেন্ড ল থেকে আবার আমরা এটাও জানি যে ফোর্স ইকুয়াল টু এফ ইকুয়াল টু mg, তাই না? তো এই ক্ষেত্রে আমরা একটা যখন জি এর ভ্যালুটা বের করি, স্মল জি, যদি আমরা অ্যাক্সেলারেশন যদি বের করতে যাই, তখন আমরা করি কি যে দুটো ফোর্সকে ইকুইভ্যালেন্ট করে দিই, তাই না? দুটো ফোর্সকে ইকুইভ্যালেন্ট করি মানে একটা ফোর্স হলো তোমার এফ ইকুয়াল টু ক্যাপিটাল জি m1 m2 বাই আর স্কোয়ার, আর একটা ফোর্স হলো যে মাসের জন্য ফোর্স আমরা দেখছো যে নিউটনের সেকেন্ড ল যেখানে অ্যাপ্লাই করছো, সেখানে m1 বা m2 যেটাই ধরো সেটা ইন্টু জি করে তোমরা সেটা দুটোকে ইকুইভ্যালেন্ট করো, তাই না? এবং যখন এটা করো তখন তোমরা ওই স্মল জি এর ভ্যালুটা যখন বের করো, তখন তোমরা দুই সাইড থেকে দুটো এম কে কেটে দাও, স্মল এম কে, তাই না? তো তো তোমরা যখন দুটো সরি দুটো স্মল এম কে তোমরা কেটে দিচ্ছ, কিন্তু তোমরা কি করে বুঝলে যে দুটো মাস সেম? এটা কি কখনো ভেবে দেখেছো? কেন হুট করে কেটে দিলে? একটা তো তোমার গ্র্যাভিটেশনালের জন্য একটা মাস, একটা ইনার্শিয়াল মাস, দুটো মাস কি সেম? এই প্রিন্সিপাল এই কিন্তু এই যে তোমরা কেটে দিলে ঠিকই, এবং তোমার উত্তরও মিলে গেল, ফিজিক্সের পরবর্তী ক্ষেত্রে তোমরা যদি ওই সেটাকে ধরে পরবর্তী কোনো অঙ্কও করো, তোমাদের সবই ঠিক। কিন্তু সেটা কি করে হচ্ছে? এটা আছে এই প্রিন্সিপাল অফ ইকুইভ্যালেন্স থেকে, যে এটাই এখানে বলছে যে দ্য ইকুয়ালিটি অফ গ্র্যাভিটেশনাল অ্যান্ড ইনার্শিয়াল মাস, এটা যে ওই গ্র্যাভিটেশনাল ফোর্সের ক্ষেত্রে যে মাসটা ছিল, এবং ইনার্শিয়াল মাস যেটা তোমার ওই স্মল জি ইন্টু যে মাসটা ছিল, সেটা কিন্তু এই প্রিন্সিপাল ইকুইভ্যালেন্সের জন্য সেই মাস দুটো সেম, এবং সেই জন্যই আমরা কিন্তু কেটে দিই, এবং কেটে দিয়ে যে ফর্মটা আমরা পাই সেটা দিয়ে কিন্তু আমরা বাকি যখন ডেরিভেশন বা যেখানেই অ্যাপ্লাই করে থাকি সেটা কিন্তু সব ঠিকঠাক থাকে, কোনো কিছু আমাদের ভুল হয় না। সেটা কিন্তু এই কারণেই, প্রিন্সিপাল অফ ইকুইভ্যালেন্সের কারণেই এটা কিন্তু পসিবল হয়। ওকে, নেক্সট আসি, লোকালাইজিং গ্র্যাভিটি। তো দ্য আইডিয়া অফ গ্র্যাভিটি যেটা রয়েছে যে এজ এ অ্যাকশন অ্যাট এ ডিস্টেন্স মাস্ট বি ডিসকার্ডেড, এর পরিবর্তে আমরা গ্র্যাভিটিকে ট্রিট করতে পারি একটা লোকাল ফেনোমেনা হিসাবে, এবং আমাদের প্রিন্সিপাল অফ ইকুইভ্যালেন্স যেটা রয়েছে সেটা আমাদের এটা করতে মানে আমাদের হেল্প করে। এটা আমরা কনসিডার করতে পারি প্রিন্সিপাল অফ ইকুইভ্যালেন্স থেকে, যে ফ্রি ফল ইজ এ ন্যাচারাল স্টেট অফ এ অল বডিজ, ফলিং bodies always follow the path of least resistance, অর্থাৎ শর্টেস্ট পাথ, এবং জিওডেসিক্স আর দ্য পাথ অফ লিস্ট রেজিস্ট্যান্স। এই জিওডেসিক্স আর এই পাথ অফ রেজিস্ট্যান্স, এই দুটোকে আমরা এবার জানবো। ওকে, তো জিওডেসিক্স এবং শর্টেস্ট পাথ এবং জিওডেসিক্সকে আমাদের জানতে গেলে একটা কনসেপ্টের আমাদের দরকার হয় যে স্পেস টাইম কার্ভেচার, এবং স্পেস টাইম কার্ভেচার নিয়ে তোমাদের কালকে আমি বলেওছি, এবং একটা ছোট একটা ভিডিও দেখেছিলাম যে সেই একটা নীল কালারের একটা চাদরের মধ্যে সে একটা বল রাখা হচ্ছিল, এবং বলটা রাখার ফলে সেখানে একটা গর্তের মতো সৃষ্টিও হচ্ছিল, তাই না? তো এই
সেই যে নীল যে শীটটা ছিল সেইটা তোমাদের কাছে কি ছিল, যে স্পেস টাইম কার্ভেচার, তাই না? এবং বল রাখছি যখন, সেটার ফলে সেখানে একটা বেন্ড সৃষ্টি হচ্ছে, তাই তো? তো এখানে আরেকটা কনসেপ্ট তোমাদেরকে আমি ইন্ট্রোডিউস করেছিলাম কালকে, যে বেন্ডিং অফ লাইট, আলোক চক্রীয় বাঁক। তো পৃথিবী থেকে যদি কোনো অবজারভার তোমার সেই ওই আলোক চক্রীয় বাঁকটা অবজার্ভ করে, তাহলে সে দেখবে যে আলো যদি একটা কনস্ট্যান্ট ভেলোসিটিতে মুভ করে এবং স্ট্রেট লাইনে মুভ করে, তাহলে তো আলোর বাঁকার কথা নয়, তাই না? কিন্তু আলো বাঁকছে, তার মানে কোনো কিছু ভুলভাল কিছু করছে আলো, সেই জন্য ও বেঁকে যাচ্ছে বা কিছু করছে, যেটা স্পেশাল রিলেটিভিটিকেও ভায়োলেট করছে, এরকম মনে হতে পারে তুমি যদি অবজার্ভ করো এই পৃথিবী থেকে। কিন্তু সেটা আদতেও তা হচ্ছে না, কারণ আমাদের কোথাও একটু প্রবলেম রয়েছে স্ট্রেট লাইনের কনসেপ্টে। স্ট্রেট লাইন বলতে আমরা কি বুঝি, তো এটার জন্য তোমাদের খানিকটা একটু জিওমেট্রির কনসেপ্ট দরকার। তো সেক্ষেত্রে আমি সিম্পলি তোমাদের যদি বলি এখন, যে একটা কাগজের খাতায় যদি তুমি একটা দুটো লাইন ড্র করো, ধরো খাতায় তোমরা দুটো লাইন ড্র করলে, দুটো পয়েন্টকে যোগ করলে এবং একটা দুটো পয়েন্টকে যোগ করে তোমরা একটা স্ট্রেট লাইন পেলে, ওকে? তো তোমরা জানো যে ওই একটা যে দাগ টানলে সেটাই স্ট্রেট লাইন, তাই না? কিন্তু সেই স্ট্রেট লাইনটা তোমাকে যদি আমি বলি একটা বলের উপরে আঁকতে, ধরো তোমার কাছে একটা ফুটবল দেওয়া হয়েছে, তোমাকে বললাম যে তুমি স্ট্রেট লাইনের উপরে আঁকো, তুমি কি বলবে যে স্ট্রেট লাইন আঁকতে গিয়ে সেই স্পর্শকের ওই বিন্দুতে তুমি একটা পয়েন্ট ধরলে আর একটা পয়েন্ট তোমার বলের বাইরে চলে গেল, তাহলে হবে? বলের উপরে সেটা কি হলো? দ্বিতীয় পয়েন্টটা তো হলো না। তো বলের উপরেই যদি পড়তে যাও, তাহলে ওই বলের গা বরাবরই যেতে হবে তোমাকে, বলের উপরেই তোমাকে থাকতে হবে, বল থেকে তুমি তো ডিটাচ হয়ে যেতে পারবে না, তাই না? যদি বলি বলের উপরই স্ট্রেট লাইন ড্র করো। তো এখানে একটু জিওমেট্রি এবং ভিজুয়ালাইজেশনের তোমাদের একটু প্রয়োজন রয়েছে, এবং আশা করি তোমাদের কোনো প্রবলেম হচ্ছে না এটাতে। যে সিম্পলি এই যে তুমি যদি এরপরে যদি ওই বলের উপরে যে ওই স্ট্রেট লাইনটা তুমি ড্র করলে, সেইটাকে তুমি যদি বাইরে থেকে তুমি বলকে তুমি যদি অবজার্ভ করো এবার, তাহলে তুমি সেইটাকে কিন্তু স্ট্রেট লাইন দেখবে না, সেটাকে দেখবে খানিকটা বেঁকে গেছে, তাই না? কিন্তু তুমি বেঁকে গেছে সেটাটা কিসের উপরে বেস করে বললে? তুমি বাইরে থেকে তুমি বলকে অবজার্ভ করছো, তুমি দেখছো যে বলটা বাঁকা, তাই তোমার কাছে মনে হলো যে ওটা যে দাগটা টানলে সেটা বাঁকা। সেটা কি আদৌ ঠিক? তুমি একটা পার্সপেক্টিভ থেকে তুমি ভিজুয়ালাইজেশন করে তুমি একটা পার্সপেক্টিভ থেকে তুমি সেটাকে দেখছো যে বলটা একটা গোল এবং বলের মধ্যে দাগটা আঁকছো, তাই বল দাগটা বাঁকা। কিন্তু তুমি যদি বলের উপরেই বসে থাকো, তাহলে কি তুমি বুঝতে পারবে যে তুমি, আর সিম্পল এক্সাম্পল, তুমি ধরো আমরা তো জানি পৃথিবী খানিকটা গোল বা জিওডের মতো, তাই না? ধরে নাও এখানে পৃথিবী গোল। তো তুমি শিয়ালদা স্টেশন থেকে তুমি যদি কলেজ স্ট্রিট যেতে চাও এবং সোজা স্ট্রেট লাইন বরাবর যাও, তুমি কি কখনো ফিল করবে যে তুমি কার পথ অতিক্রম করেছো? করবে না, তাই না? তোমার মনে হবে যে তুমি স্ট্রেট লাইনে যাচ্ছ। কিন্তু সেই জিনিসটাকে যদি আমি আহ পৃথিবীর বাইরে থেকে যদি আমি অবজার্ভ করি, তুমি যদি একটা কোনো একটা তোমার মনে হচ্ছে যে তুমি স্ট্রেট লাইন যাচ্ছ, এবং আমি যদি পৃথিবীর বাইরে থেকে তোমাকে যদি অবজার্ভ করি, তাহলে আমি দেখবো যে তুমি একটা খানিকটা কার্ভ পথে যাচ্ছ, বাট তোমার কাছে সেটা কিন্তু স্ট্রেট লাইন মনে হবে। তো এই যে এই ভিজুয়ালাইজেশনটা আমাদের দরকার সেই জিওডিফিক্স কে বোঝানোর জন্য। এবং তুমি এই জিনিসটা আরো খুব ভালোভাবে ক্লিয়ার কনসেপ্ট হবে তোমরা যদি দেখো ফ্লাইটের ট্র্যাজেক্টরি, কোনো একটা ফ্লাইটের ট্র্যাজেক্টরি তোমরা যদি এমনি গুগল খুললেই বা কোনো গুগল খুললে তোমরা অনেক সময় সার্চ করলে পেয়ে যাবে যে ফ্লাইটের ট্র্যাজেক্টরি, যে পৃথিবীর কোনো একটা প্রান্ত থেকে আরেকটা প্রান্তে ফ্লাইট যখন যাচ্ছে, তুমি যদি ফ্লাইটের ট্র্যাজেক্টরিটা খুব ভালোভাবে দেখো, এটা শর্টেস্ট টাইমই যাচ্ছে, কিন্তু তার পাথটাকে তুমি যদি দেখো সেটা একটা খানিকটা বাঁক হিসাবে যাচ্ছে, সেটা বেঁকে যাচ্ছে। তো এই জিনিসগুলো, এই যে এই বেঁকে যাচ্ছে, সরলে স্ট্রেট লাইনেই যাচ্ছে বা শর্টেজ পাথই যাচ্ছে কিন্তু বেঁকে যাচ্ছে, এই যে এই কনসেপ্ট গুলো কিন্তু আমাদের দরকার, যেটা আমাদের এই কনসেপ্ট গুলো ডেভেলপ করা উচিত আমাদের স্ট্রেট লাইনের ক্ষেত্রে। অর্থাৎ এই কারণেই আইনস্টাইন স্যার আমাদের বলেছিলেন যে আমাদের এই স্ট্রেট লাইনের যে ডেফিনেশন সেটাকে কিন্তু আমাদের একটু এক্সপ্যান্ড করার প্রয়োজন রয়েছে, এবং সেইটা যদি আমাদের থাকে তবেই আমরা কিন্তু স্পেস টাইম কার্ভেচার নিয়ে আমরা এগোতে পারবো, নচেত নয়। ওকে, এরপরে আসি যে আইনস্টাইনের সেই জিওমেট্রিক গ্র্যাভিটি, যেটা আমরা বললাম যে সিম্পলি তুমি যদি এখানে তোমার এরকম একটা পৃথিবীর গোল,
এবং তুমি যে এই যে কার্ভ, এই যে মনে হচ্ছে তুমি স্ট্রেট লাইন বরাবর ধীরে ধীরে যাচ্ছ, কিন্তু তুমি এই সারফেসটাই যেহেতু তোমার পথটাই যেহেতু বাঁকা, সেই জন্য কিন্তু তুমি ধীরে ধীরে বেঁকে যাচ্ছ, কিন্তু তোমার মনে হবে তুমি স্ট্রেট লাইনে যাচ্ছ। ওকে, তো আইনস্টাইনের থিওরি অফ জেনারেল রিলেটিভিটি থেকে কি বলেছে যে দ্য গ্র্যাভিটি ইজ এ ডিস্টরশন অফ স্পেস টাইম, যেটা কালকে আমি বললাম যে মাসের বা ভরের কারণে তোমার স্পেস টাইম যে কার্ভেচার, সেখানে কিন্তু একটা ডিস্টরশন তৈরি হচ্ছে, এবং যে পার্টিকেলস রয়েছে সেগুলো একটা স্ট্রেটেড পসিবল পাথ ফলো করছে স্ট্রেট লাইনে, বাট স্পেস টাইমটা নিজেই যেহেতু ডিস্টর্টেড, সেজন্য শর্টেস্ট পাথ যেটা রয়েছে বা স্ট্রেট পাথ যেটা রয়েছে, সেটা যেটা পার্টিকেল অ্যাক্সিলারেট করছে তাদের, সেটা কিন্তু এই গ্র্যাভিটেশনাল ফোর্সের জন্যই এই শর্টেস্ট পাথটা সে ট্রাভেল করছে। ওকে, নেক্সট। তো এবার আমরা চলে আসি যে স্পেশাল রিলেটিভিটির কিছু কনসিকুয়েন্সেস রয়েছে, যে স্পেশাল রিলেটিভিটির খানিকটা কিছু অ্যাপ্লিকেশনে আমরা চলে যাব, কারণ আমি এখানে তোমাদের আগে কোনো ম্যাথমেটিক্যাল ডেরিভেশন বিশেষ কোনো কিছু দেখাইনি। এখানে বেশ কিছু জেনারেল রিলেটিভিটির বেশ কিছু কনসিকুয়েন্সেস রয়েছে, যেমন গ্র্যাভিটেশনাল টাইম ডাইলেশন, গ্র্যাভিটেশনাল টাইম ডিলে এবং গ্র্যাভিটেশনাল ওয়েভের কিছু জিনিস রয়েছে, সেগুলো আমরা এবার ডিসকাশন করব। ওকে, তো এবার আসি গ্র্যাভিটেশনাল টাইম ডিলেশন। তো গ্র্যাভিটেশনাল টাইম ডাইলেশন হলো বেসিক্যালি যে কোনো একটা প্রসেস, যেটা কোনো একটা হেভি মাস সম্পন্ন বা কোনো অতিরিক্ত ভর সম্পন্ন কোনো একটা বস্তুর কাছে যে কোনো একটা প্রসেস হতে যে সময়টা নেবে, সেই বস্তু থেকে, সেই ম্যাসিভ বস্তু থেকে খানিকটা দূরে গিয়ে সেই যদি ঘটনাটা ঘটে, তাহলে সে খানিকটা স্পিডে হবে, বা যদি ভারী বস্তুর কাছে হয় সেই ঘটনাটা খুব স্লোতে হবে। তো এইটা কিরকম ভাবে হচ্ছে, যে বলা হয়েছে যে এখানে বলছি যে লাইট সেন্ট ডাউন টু আ গ্র্যাভিটি ওয়েল ইজ ব্লু শিফটেড অ্যান্ড হোয়ারাস লাইট সেন্ট ইন দ্য অপোজিট ডিরেকশন ইজ রেড শিফটেড। তো এইখান থেকে ধরো এইখানে পৃথিবী রয়েছে, এবং এটা পৃথিবীর একটা গ্র্যাভিটেশনাল ফিল্ড রয়েছে। তো গ্র্যাভিটেশনাল ফিল্ড থেকে, এই পৃথিবীর গ্র্যাভিটেশনাল ফিল্ড থেকে আমি একটা আলো ছাড়লাম, এবং আলোটা যখন ধীরে ধীরে পৃথিবীর গ্র্যাভিটেশনাল ফিল্ড থেকে ধীরে ধীরে দূরে চলে যাচ্ছে, তখন তার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সেখানে প্রসেস যেটা তোমার ওয়েভ লেন্থের ক্ষেত্রে একটা কিন্তু একটা চেঞ্জ হচ্ছে, বা ফ্রিকোয়েন্সি, তুমি ওয়েভ বা ফ্রিকোয়েন্সি যাই বলো, সেখানে কিন্তু একটা চেঞ্জ হচ্ছে, বা ফ্রিকোয়েন্সির একটা শিফট তুমি একটা দেখতে পাচ্ছ। এবং ফ্রিকোয়েন্সি শিফট হচ্ছে মানে যে তুমি যে আলোটা ছাড়লে সেটা আলোটা ধীরে ধীরে কালার চেঞ্জ করছে। এবং সিম্পলি তুমি যদি দেখো একটা লোয়ার গ্র্যাভিটেশনাল ফিল্ড অঞ্চল থেকে তুমি একটা আলো ইমিট করলে, এবং সেটা যখন ধীরে ধীরে ম্যাসিভ অবজেক্ট বা পৃথিবীর কাছে যখন, বা গ্র্যাভিটেশনাল ফিল্ডের কাছে যখন আসছে, সেখানে তার ফ্রিকোয়েন্সির একটা চেঞ্জ হচ্ছে, এবং এই চেঞ্জটা হচ্ছে এই গ্র্যাভিটেশনাল ফ্রিকোয়েন্সি শিফটের কারণে, এই গ্র্যাভিটেশনের কারণে। এবং এই প্রসেসটাকে বলা হয় তোমার গ্র্যাভিটেশনাল ফ্রিকোয়েন্সি শিফট, যেটাকে আমরা বলে থাকি রেড শিফট এবং ব্লু শিফট। ওকে, এবং এই পুরো ফেনোমেনাটার ক্ষেত্রে আমাদেরকে কিন্তু এই অ্যাজিউম করে নিতে হয় যে প্রিন্সিপাল অফ ইকুইভ্যালেন্স প্রিন্সিপালটা কিন্তু আমাদের এখানে হোল্ড করছে, এবং গ্র্যাভিটি ইনফ্লুয়েন্স দ্য প্যাসেজ অফ টাইম। ওকে, নেক্সট আসি টাইম ডিলে। টাইম ডিলের ব্যাপারে আমি তোমাদের কালকে একটা উদাহরণ দিয়েছিলাম, যে পালসারের সিগন্যালের টাইম ডিলে, তাই না? পালসারের সিগন্যালের টাইম ডিলে আমি লরেন্স ট্রান্সফরমেশনের ওখানে একটা এক্সাম্পল হিসাবে দেখিয়েছিলাম। তো এই পালসারের এখানে যে টাইম ডিলেটা হচ্ছে, যে জেনারেল রিলেটিভিটি প্রেডিক্ট করে যে পাথ অফ লাইট ইজ বেন্ট ইন এ গ্র্যাভিটেশনাল ফিল্ড। ওকে, এবং light passing a massive body deflected towards the body. An effect has confirmed by the observing the light star distant quasar being deflected as it passes the sun. তো হয় কি যে আমরা দূরের কোনো ধরো পালসারকে যখন পৃথিবী থেকে অবজার্ভ করছি, সেই পালসার থেকে আলো আসছে, এবং আমাদের কাছে যখন সেই সিগন্যালটা ধীরে ধীরে আসছে, সেই সিগন্যালটা আমাদের পৃথিবীর কাছে আসার আগে তো সূর্যকে পাস করে আসছে। সূর্য তো একটা খুব হেভি অবজেক্ট, তাই না? সূর্যের একটা নিজস্ব গ্র্যাভিটেশনাল ফিল্ড রয়েছে, এবং এই গ্র্যাভিটেশনাল ফিল্ডের কারণে সেই যে পালসারের যে সিগন্যালটা আছে, সেই সিগন্যালটাকেও খানিকটা ডিলে করিয়ে দিচ্ছে, অর্থাৎ সেখানে একটা টাইম ডাইলেশন হচ্ছে। এবং সেই কারণে কিন্তু আমরা পালসারের সিগন্যালটা যখন আমরা ক্যাচ করতে যাচ্ছি পৃথিবীর গ্রাউন্ড বেস অবজারভেটরি থেকে, তখন কিন্তু সেখানে আমরা টাইম ডিলে পাচ্ছি। ওকে, তো সেইটাও কিন্তু আমরা কমপ্লিটলি ব্যাখ্যা করতে পারি এই জিআর এর কনসেপ্ট দিয়ে।
উইথাউট জিআর অর্থাৎ আমরা কিন্তু এই পালসারের টাইম ডিলেকে ব্যাখ্যা করতে পারি না। কারণ আমি তোমাদের বলেছিলাম যে আমি এবং তোমাদের ডায়াগ্রামও দেখিয়েছিলাম যে পালসারের যেটা থিওরিটিক্যাল যেটা তোমার গ্রাফ ছিল সেটা হলো যে দুটো হাম্প ছিল, তাই না? কালকের সেই গ্রাফটাকে যদি একটু মনে করো, কিন্তু তোমরা যদি অবজারভেশন যদি পালসারের সেই গ্রাফটাকে যদি দেখো তাহলে দেখবে যে দুটো হাম্পের মাঝখানে একটা গ্যাপ রয়েছে। অর্থাৎ তাদের সেকেন্ড যে হাম্প যেটা রয়েছে সেইটার পিক এবং যেটা তোমার থিওরিটিক্যালের যে পিক, সেকেন্ড হাম্পের যে পিক, সেটার মধ্যে একটা ডেল্টির একটা গ্যাপ আছে, অর্থাৎ টাইমের একটা ডিলে হচ্ছে। এবং এই ডিলেটা কিন্তু আমরা ব্যাখ্যা করতে পারি একমাত্র এই জেনারেল রিলেটিভিটি থেকে। তো জেনারেল রিলেটিভিটির একটা কিন্তু গুরুত্বপূর্ণ অ্যাপ্লিকেশনস রয়েছে এই পালসারের টাইম ডিলে মেজারমেন্টের ক্ষেত্রে। এরপরে আসি গ্র্যাভিটেশনাল ওয়েভ। তোমাদের খুবই পরিচিত গ্র্যাভিটেশনাল ওয়েভ, তোমরা অনেকেই জানো। তো এই গ্র্যাভিটেশনাল ওয়েভটা আসলে কি রকম বিষয়, যে জিআর থেকেই কিন্তু ফার্স্ট এই প্রেডিকশনটা হয় যে গ্র্যাভিটেশনাল ওয়েভ থাকতে পারে। এবং এই প্রেডিকশনটা আইনস্টাইন 1916 সালে এটা তার করেন। এবং গ্র্যাভিটেশনাল ওয়েভটা হলো একটি তোমার ঢেউ, স্পেস টাইমের একটি ঢেউ, যেটা ওই ম্যাসিভ অবজেক্ট যারা রয়েছে তাদের অ্যাক্সিলারেশনের পরে সৃষ্টি হয়। এবং এই ম্যাসিভ অবজেক্ট দুটো যখন তাদের সেন্টার অফ মাসকে কেন্দ্র করে যখন ঘুরতে শুরু করে, এবং এই ঘুরতে থাকার ফলেই ম্যাসিভ অবজেক্টের জন্য স্পেস টাইম একটা ফ্লাকচুয়েশন সৃষ্টি হয়। এবং সেই ফ্লাকচুয়েশনটা ওয়েভ আকারে বা রিপলস আকারে সেটা ফ্লো হতে থাকে। এবং তারা তাদের মধ্যে এবং সেই ফ্লোর সাথে তাদের সেই এনার্জি, সেই অ্যাক্সেলারেটিং বডি যে দুটো রয়েছে সেটাও, তারা যে এনার্জিটা ক্যারি করছে সেটাও কিন্তু ধীরে ধীরে এনার্জিটাও ধীরে ধীরে ডিসিপেটেড হতে থাকে। এবং এটাই কিন্তু আমরা রিপেলস হিসাবে সেটা আমরা গ্রাউন্ড বেস ডিটেক্টর থেকে, যেমন লাইগো বা লিজা, এগুলো থেকে কিন্তু আমরা ডিটেক্ট করে থাকি। তো আর এই গ্র্যাভিটেশনাল ওয়েভ কনসেপ্ট, এটা বলে রাখি যে গ্র্যাভিটেশনাল ওয়েভ কিন্তু নিউটনিয়ান গ্র্যাভিটি থেকে কিন্তু আমরা ব্যাখ্যা করতে পারি না। এবং নিউটনিয়ান গ্র্যাভিটি থেকে নিউটনিয়ান গ্র্যাভিটিতে গ্র্যাভিটেশনাল ওয়েভের কোনো কনসেপ্ট নেই। এবং এই গ্র্যাভিটেশনাল ওয়েভের সম্পূর্ণ কনসেপ্টে কিন্তু আমাদের এসছে জিআর থেকে। তাহলে তোমরা বুঝতেই পারছো যে জিআর এর কতটা অ্যাপ্লিকেশন রয়েছে। এবং এই গ্র্যাভিটেশনাল ওয়েভের ডিসকভারি হওয়ার পরে এবং গ্র্যাভিটেশনাল ওয়েভ থেকে আমরা বর্তমানে, তুমি যদি অনগোয়িং যে সমস্ত রিসার্চ চলছে, গ্র্যাভিটেশনাল ওয়েভকে কেন্দ্র করে প্রচুর সাব টপিকস তৈরি হয়েছে। এবং গ্র্যাভিটেশনাল ওয়েভকে বেস করে অনেক রিসার্চ চলছে এবং পার্টিকেল ফিজিক্সও এর প্রচুর রিসার্চ হয়। তো গ্র্যাভিটেশনাল ওয়েভ সম্পর্কে জানা আমাদের খুবই দরকারি। এটা সিম্পল একটা তোমাদের পিকচার, ছবিটার সাথে তোমরা সকলেই আশা করি পরিচিত। তো এবার চলে আসি যে অ্যাপ্লিকেশনস অফ জিআর। তো সেখানে আমি বলবো যে পেরিহিলিয়ান শিফট অফ মার্কারি অ্যান্ড ব্ল্যাক হোল নিয়ে কিছু কথা। তো তো পেরিহিলিয়ান শিফট অফ মার্কারি, তো মার্কারি এবং অন্যান্য প্ল্যানেট যেটা বললাম আগেও, যে প্রত্যেকে তো মুভ সূর্যের চারপাশে প্রদক্ষিণ করছে। তো মার্কারির ক্ষেত্রে কি প্রবলেম হলো, যে মার্কারি কে আমরা এখানে শুধু মার্কারিকেই তুলে ধরলাম, অন্য কোনো প্ল্যানেটকে তুলে ধরলাম না। এটা আমি বললাম যে অন্যান্য প্ল্যানেটের যে মোশন ছিল বা রয়েছে, তো সেইটাকে আমরা কিন্তু নিউটনিয়ান গ্র্যাভিটি বা নিউটনের যে থিওরি সেটা দিয়ে কিন্তু সুন্দরভাবে প্রত্যেকটা প্ল্যানেটই সেটাকে ওবে করে তাদের সেই যে অরবিট করছে সেটাকে কিন্তু নিউটনিয়ান গ্র্যাভিটি থেকে আমরা ব্যাখ্যা করতে পেরেছিলাম। কিন্তু মার্কারির ক্ষেত্রে কিছু প্রবলেম দেখতে পাওয়া যায়। মার্কারির ক্ষেত্রে কিরকম প্রবলেম দেখতে পাওয়া যায়, সেটা হলো যে ধরে নাও এটা মার্কারি এবং সে প্রদক্ষিণ করছে ক্রমাগত সূর্যকে চারপাশ, এবং সে ধীরে ধীরে তার একটা শিফট হচ্ছে কিভাবে রকম, যে দেখা যাচ্ছে যে এই তার পজিশনের, অর্থাৎ পেরিহিলিয়ান পজিশন বলতে পেরিহিলিয়ান শব্দটা অর্থ হলো যে সূর্যের কোনো একটা, কারণ প্ল্যানেট গুলো একটা ইলিপ্টিক্যাল অরবিটে সূর্যকে প্রদক্ষিণ করছে। এবং এই যে দীর্ঘতম যে ডিস্টেন্সটা রয়েছে সূর্য থেকে বা ফোকাস থেকে, সেটা তোমার অ্যাপোহিলিয়ান। এবং যে সূর্যের যে কাছে যে ডিস্টেন্সটা রয়েছে, এইখানে যদি প্ল্যানেটটা থাকে
তো সেটা হলো তোমার পেরিহিলিয়ান। তো পেরিহিলিয়ান পজিশনে ক্ষেত্রে যে তোমার যে যে একটা পেরিহিলিয়ান পজিশনে গিয়ে প্রবলেমটা হচ্ছে যে সেটা ডিস্টেন্সের একটা শিফট হচ্ছে ক্রমাগত। এবং এই শিফটটা যে শুধু মার্কারির ক্ষেত্রেই হয় শুধু তাই নয়, অন্যান্য প্ল্যানেটের ক্ষেত্রেও হয়। কিন্তু এই মার্কারির ক্ষেত্রে যখন এই পেরিহেলিয়ান শিফটটাকে যখন ব্যাখ্যা করার চেষ্টা করা হলো নিউটনিয়ান গ্র্যাভিটি দিয়ে, সেইটার থেকে যে ক্যালকুলেশন করে যে ভ্যালুটা পাওয়া গেল সেইটা হলো যে 531.6 সেকেন্ড পার আর্ক পার সেঞ্চুরি। এটা একটা ভ্যালু পাওয়া গেল। কিন্তু এই কিন্তু যখন অবজারভেশন করা হলো, যেটা আমি বললাম আগে, সেটা কিন্তু থিওরিটিক্যাল ভ্যালু ছিল। কিন্তু যখন অবজারভেশন করা হলো, অবজারভেশন গিয়ে খানিকটা প্রবলেম হলো। অবজারভেশনে কি প্রবলেম হলো? অবজারভেশনে গিয়ে তখন সেই ভ্যালুটা দেখতে পাওয়া গেল যে 574.1 সেকেন্ডের মতো, সেকেন্ড পার আর্ক পার সেঞ্চুরি একটা ভ্যালু পাওয়া গেল। সেখানে কিন্তু 43 সেকেন্ডের একটা হিসেব মিলছিল না। এবং এই 43 সেকেন্ডের যে গ্যাপ বা হিসেবটা পাওয়া যাচ্ছে না, এটা কিন্তু নিউটনিয়ান গ্র্যাভিটি দিয়ে আমরা কিন্তু প্রুভ করতে পারিনি। এবং সেইখানেই কিন্তু আসে আমাদের জিআর, এবং জিআর দিয়ে এই 43 সেকেন্ডের যে গ্যাপ বা ডিসক্রিপেন্সিটা আমরা কিন্তু খুব সুন্দর করে ব্যাখ্যা করতে পারি। এবং জিআর দিয়ে আমরা বলি যে এই যে এই ডিসক্রিপেন্সিটা যেটা হচ্ছিল, যেটা নিউটনিয়ান গ্র্যাভিটি যেটা প্রবলেম ফেস করেছিল, সেই ডিসক্রিপেন্সিটা হওয়ার অন্যতম একটা কারণ হলো গ্র্যাভিটেশনাল ফোর্স রয়েছে যেটা অন্যান্য প্ল্যানেটের, এবং কার্ভেচার অফ দ্য স্পেস টাইম কার্ভেচার এবং অন্যান্য প্ল্যানেটের মোশনের জন্য এই প্রবলেমটা হচ্ছিল, যেটা নিউটনিয়ান গ্র্যাভিটি থেকে আমরা কিন্তু বলতে পারিনি। কিন্তু জিআর দিয়ে সেটাকে কিন্তু এই 43 সেকেন্ডের যে প্রবলেমটা ছিল সেটা কমপ্লিটলি আমরা কিন্তু এক্সপ্লেন করতে পারি। ওকে, এটা একটা জিআর এর অ্যাপ্লিকেশন গেল। দেন আর একটা হলো ব্ল্যাক হোল। ব্ল্যাক হোল তোমরা খুবই পরিচিত ব্ল্যাক হোলের সাথে। ব্ল্যাক হোলের ক্ষেত্রে যেটা হলো যে ব্ল্যাক হোলও কিন্তু আইনস্টাইন কিন্তু প্রথমে ব্ল্যাক হোলের এক্সিস্টেন্স নিয়ে প্রথমে ডাউট করেছিল যে ব্ল্যাক হোল হবে কি হবে না। কিন্তু পরে এখন জানি যে ব্ল্যাক হোলের এক্সিস্টেন্স রয়েছে, এবং আমাদের গ্যালাক্সির সেন্টারেও ব্ল্যাক হোল রয়েছে। তো আমরা যখন সিঙ্গুলারিটি নিয়ে বলবো তখন খানিকটা এটা নিয়েও ডিসকাস করবো। তো ব্ল্যাক হোল গুলো হলো জেনারেল রিলেটিভিটির একটা খুব গুরুত্বপূর্ণ অ্যাপ্লিকেশন বলতে পারো, যে জেনারেল রিলেটিভিটি দিয়ে এই ব্ল্যাক হোলের এক্সিস্টেন্সকে আমরা প্রুফ করতে পেরেছিলাম। এবং ব্ল্যাক হোলের ক্ষেত্রে একটা ব্যাপার হলো যে ব্ল্যাক হোলের কিছু রিজিয়ন রয়েছে যেখানে স্পেস টাইম কার্ভেচার ইনফাইনাইট, সেই রিজিয়নটাকে যে রিজিয়নটা ফর্ম করছে সেটা হলো আমরা বলে থাকি যে ইভেন্ট হরাইজন। এবং এই ইভেন্ট হরাইজনের মধ্যে যদি কোনো কিছু প্রবেশ করে যায় কোনো রকম ভাবে, সেটা কিন্তু আর ব্ল্যাক হোল থেকে বেরোতে পারে না, যেটা আমরা বলি যে লাইট কান্ট ইভেন এসকেপ ফ্রম এ ব্ল্যাক হোল যদি সেই ইভেন্ট হরাইজনকে পাস করে যায়। ওকে, তো ব্ল্যাক হোল গুলো সৃষ্টি হচ্ছে কি করে? তো ব্ল্যাক হোল গুলো সৃষ্টি হচ্ছে বেশিরভাগই কোলাপস অফ ম্যাসিভ স্টার। তোমরা যখন অ্যাস্ট্রোফিজিক্স এর কোর্স আরো ডিটেলসে যখন পড়বে তখন তোমরা জানতে পারবে যে স্টারের ইভলিউশনের বিভিন্ন পর্যায় রয়েছে, এবং কিভাবে একটা ম্যাসিভ স্টার ব্রাস্ট হচ্ছে, সুপারনোভা হচ্ছে, তারপরে ধীরে ধীরে তার কি কি স্টেপ রয়েছে এবং কি কি কন্ডিশন থেকে সে হয় ব্ল্যাক হোল হচ্ছে বা অন্য কিছুতে ফর্ম করছে, সেগুলো তখন তোমরা আরো ডিটেলসে জানতে পারবে। আমি সেটা নিয়ে ডিসকাস করছি না, কারণ তোমাদের পরবর্তী ক্ষেত্রে অ্যাস্ট্রোফিজিক্সে সেই কোর্সগুলো হবে। তো সিম্পলি যেটা বলছি যে কোলাপস অফ ম্যাসিভ স্টার থেকে কিন্তু তোমাদের ব্ল্যাক হোলের সৃষ্টি হয়। এবং এই যে বললাম যে গ্যালাক্সি ফরমেশনের ক্ষেত্রেও কিন্তু ব্ল্যাক হোলের ক্ষেত্রে কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে ব্ল্যাক হোল। এবং ব্ল্যাক হোল থেকে ক্রমাগত অনেক অনেক ব্ল্যাক হোলের জেট রয়েছে, এবং সেই ব্ল্যাক হোল থেকে তোমার ক্রমাগত এনার্জি রেডিয়েশন ক্রমাগত বেরোয়। এবং ব্ল্যাক হোলের যে ডিটেকশন তুমি যদি বলো ব্ল্যাক হোল আছে কি করে আমরা বুঝতে পারি, যে ব্ল্যাক হোলের ডিটেকশন আমরা বুঝতে পারি যে তার একটা খুব, যেহেতু ব্ল্যাক হোলগুলো খুব হেভি মাস সম্পন্ন এবং মাসগুলো খুব একটা ছোট জায়গায় কনফাইন করা রয়েছে, এবং সেই কারণে তাদের গ্র্যাভিটেশনাল পুল সাংঘাতিক লেভেলের হয়। এবং এই সাংঘাতিক লেভেলের গ্র্যাভিটেশনাল পুল কিন্তু তাদেরকে আমাদের ডিটেক্ট করতে সাহায্য করে থাকে। এছাড়াও আমরা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন দিয়েও কিন্তু আমরা ব্ল্যাক হোলকে ডিটেক্ট করে থাকি।
তো সিম্পলি একটা ব্ল্যাক হোলের ছবি আমি দেখানোর চেষ্টা করেছি। নেক্সট চলে আসি আমাদের সিঙ্গুলারিটিতে। তো সিঙ্গুলারিটি আসলে কি? তো সিঙ্গুলারিটি সম্পর্কে হয়তো তোমাদের অনেকেরই ধারণা রয়েছে, তাও একবার ঝালাই করে নেওয়া যাক। যে সিঙ্গুলারিটি হলো স্পেস টাইম এ একটা পয়েন্ট, সিঙ্গেল একটা পয়েন্ট, যেখানে ডেনসিটি একদম ইনফাইনাইট, সাংঘাতিক, মানে অকল্পনীয় একটা ডেনসিটি যেখানে একটা পয়েন্টের মধ্যে রয়েছে। সেই পয়েন্টটাকে আমরা বলি সিঙ্গুলারিটি, যেখানে ফিজিক্সের ল গুলো সম্পূর্ণরূপে ইনভ্যালিড হয়ে যায়। সেখানে কি ইনভ্যালিডও ঠিক নয়, সেই আমরা যে ফিজিক্স নিয়ে আলোচনা করছি সেটা কিভাবে সেখানে বিহেভ করবে সেটা সম্বন্ধে আমাদের ক্লিয়ার কনসেপ্ট নেই, সেটা বলাটা বেটার। ওকে, এবং কি নতুন কোনো ফিজিক্স থাকতে পারে নাকি সেই ব্যাপারে আমাদের ক্লিয়ার কনসেপ্ট এখনো নেই, এবং আশা করি আগামীতে আরো হয়তো থাকবে। এবং বেসিক্যালি যে সিঙ্গুলারিটিতে গ্র্যাভিটেশনাল ফোর্স এত স্ট্রং, কল্পনার বাইরে। এবং এই সিঙ্গুলারিটি দুই রকমের হয়ে থাকে। একটা তোমরা জানো যে ব্ল্যাক হোলের সিঙ্গুলারিটি, আর একটা রয়েছে বিগ ব্যাং এর সিঙ্গুলারিটি। বিগ ব্যাং এর ছবি তোমরা অনেকেই দেখেছো, এবং ব্ল্যাক হোলের সিঙ্গুলারিটি সম্পর্কে তোমাদের আইডিয়া রয়েছে যে সেন্টার অফ ব্ল্যাক হোলের সেন্টারে যেটা ইভেন্ট হরাইজনের মাঝখানে, যেটা আমি বললাম যে ইভেন্ট হরাইজনের মাঝখানে যদি ইভেন্ট হরাইজন পার করে যদি কোনো বস্তু চলে যায় এবং সেটা কিন্তু আর বাইরে বেরিয়ে আসতে পারে না এবং সেটা সোজা গিয়ে সিঙ্গুলারিটি দিকে পড়ে। কিন্তু বিগ ব্যাং এর ক্ষেত্রে সিঙ্গুলারিটি কি করে, যে বিগ ব্যাং এর ক্ষেত্রে কিন্তু সেই সিঙ্গুলারিটি একটা নিউ বিগিনিং হিসাবে কাজ করে, এবং সেই বিগ ব্যাং এর ক্ষেত্রে সেই সিঙ্গুলারিটি থেকে হয়তো সেই ব্রাস্টটা হয়, এবং সেখান থেকেই ধীরে ধীরে আমাদের ইউনিভার্সের যে সেই চোঙের মতো একটা ছবি রয়েছে তোমাদের হয়তো মাথায় আসছে, সেই ছবিটা কিন্তু সেই থেকেই সৃষ্টি হচ্ছে ক্রমাগত। এটা কিন্তু সেই ব্ল্যাক হোলের বিগ ব্যাং এর সিঙ্গুলারিটি সেইটা। এবং তোমরা ব্ল্যাক হোলের ক্ষেত্রে এই সিঙ্গুলারিটি থেকে তোমরা বলতে পারো যে ব্ল্যাক হোলের ক্ষেত্রেও বেশ কিছু অ্যাপ্লিকেশন রয়েছে, এবং কসমিক অরিজিন যেটা আমি বললাম, বিগ ব্যাং, বিগ ব্যাং এর ক্ষেত্রেও এই সিঙ্গুলারিটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যেটা আমাদের যেখান থেকেই কিন্তু আমাদের এই ইউনিভার্সের সৃষ্টি বলতে পারি আমরা, এবং ক্রমাগত ইউনিভার্স এক্সপ্যানশন হয়ে যাচ্ছে। তো এই একটা দুটো ছবির মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি। এখানে একটা ব্ল্যাক হোলের ছবি, এবং এই যে এটা হলো তোমাদের বিগ ব্যাং এর এক্সপ্যানশনের ছবি। এই যে তোমরা যে যেখানে দেখতে পাচ্ছ যে সাদা অংশটা, এই সাদা অংশেই এই সেন্টারে তোমার হয়তো সিঙ্গুলারিটি রয়েছে, এবং যেখান থেকে তোমার এই ইউনিভার্সের সৃষ্টি ধীরে ধীরে আমাদের ইউনিভার্স এক্সপ্যান্ড করছে, এবং ইউনিভার্স এক্সপ্যান্ড করছে এবং ক্রমাগত প্রত্যেকটা তারা বা প্রত্যেকটা গ্রহ নক্ষত্র যাই বলে ধীরে ধীরে নিজেদের থেকে দূরে চলে যাচ্ছে। তো এবার আসি লাস্টের দিকে, যে আমি তো রিলেটিভিটির প্রেডিকশন নিয়ে আগেই বললাম, এবং আরেকটা জিনিস বলি যে রিলেটিভিটি নিয়ে বর্তমানে কি কি কাজ হচ্ছে জিআর নিয়ে। তো এবং রিলেটিভিটি নিয়ে বর্তমানে খুবই প্রচুর কাজ চলছে। তোমরা বিভিন্ন আর্টিকেলস খুঁজে দেখতে পারো জিআর এর উপরে বর্তমানে কি কি কাজ হচ্ছে। সেটা আর্কাইভ বলে একটা ওয়েবসাইট আছে, সেখানে তোমরা গিয়ে যদি জিআর এর কি কি কাজ হচ্ছে সেই সেকশনে যাও, প্রচুর পেপার দেখতে পাবে, বিবিধ কাজ হচ্ছে সেখানে। তোমাদের দেখতে পাবে যে ডার্ক এনার্জি, ডার্ক ম্যাটার নিয়েও কিন্তু জিআর এর প্রচুর অ্যাপ্লিকেশনস রয়েছে, এবং কোয়ান্টাম গ্র্যাভিটি, এবং এই জিআর দিয়ে আমরা কিভাবে এই কনসেপ্টকে কোয়ান্টাম মেকানিক্স এর সাথে কানেক্ট করে আমরা আরো ডিটেলসে ফিজিক্সকে আরো জানতে পারি, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এই জিআর এর অভূতপূর্ব অ্যাপ্লিকেশনস রয়েছে। তো এই কোয়ান্টাম গ্র্যাভিটির সূত্রে আমি একটা কথা জাস্ট বলে রাখি যে আহ, আমার মাস্টার্স প্রজেক্টে যে কাজটা ছিল সেটা হলো যে প্রবিং লরেন্স ইনভিরিয়েন্স ভায়োলেশন উইথ নিউট্রিনো। তো লরেন্স ইনভিরিয়েন্স ভায়োলেশনে তোমাদের এখন যেতে হবে না, জাস্ট বলছি যে সেই সেই আমার কাজটা যেটা ছিল সেটা হলো সেই প্লাঙ্ক স্কেলে, অর্থাৎ কোয়ান্টাম গ্র্যাভিটি স্কেলে ফিজিক্স কিভাবে কাজ করছে সেইটা নিয়ে কিন্তু সেই এবং নিউট্রিনোকে একটা প্রোব হিসেবে ব্যবহার করে আমরা কিভাবে সেই সেই সময়ের ফিজিক্সকে জানতে পারি, প্লাঙ্ক স্কেলের ফিজিক্সকে জানতে পারি, সেইটার কিন্তু কাজ খানিকটা আমরা করার চেষ্টা করেছি। তো এই থেকে বুঝতেই পারছো যে আমাদের এখানেও তোমাদের চারপাশে অনেক প্রফেসর স্যার সেগুলো নিয়ে কাজ করে, এগুলো খুব দূরের বিষয় নয়। তোমরাও আগামীতে কারণ নিয়ে যেগুলো নিয়ে চর্চা করলে তোমরাও এগুলোতে কাজ করতে পারবে। তো
এবার আমাদের টকের শেষ পর্যায়ে আমরা চলে এসেছি প্রায়। তো দুদিনের এই স্পেশাল রিলেটিভিটি এবং জেনারেল রিলেটিভিটি যতটা ডিসকাশন হলো, সেখান থেকে আমরা বলতে পারি যে জেনারেল রিলেটিভিটি এবং স্পেশাল রিলেটিভিটি আমাদের একটা ব্রড ফ্রেমওয়ার্ক প্রোভাইড করে, যেখানে আমরা ইউনিভার্সের লার্জেস্ট স্কেল থেকে স্মলেস্ট স্কেল পর্যন্ত আমরা আলোচনা করতে পারি। এখানে লার্জেস্ট স্কেল তুমি বলতে পারো যে ইউনিভার্সের সেই বিশাল আহ, মানে তোমার সামনে হয়তো বিশাল আকাশ, তুমি বিস্তর আকাশ তুমি দেখতে পাচ্ছ, অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড তুমি দেখতে পাচ্ছ। সেই স্কেলেও আমাদের এই স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি এবং জেনারেল রিলেটিভিটির অ্যাপ্লিকেশন রয়েছে। এবং স্মলেস্ট স্কেল বলতে খুব সেই তোমার কোয়ান্টাম গ্র্যাভিটি স্কেল 10⁻⁻19 স্কেলে তোমাদের ফিজিক্স কিভাবে কাজ করছে, সেটার কনসেপ্টও কিন্তু আমরা এই জেনারেল রিলেটিভিটি থেকে বা স্পেশাল রিলেটিভিটি থেকে পেয়ে থাকি। তো এই স্পেশাল এই জন্যই বলছি যে খুব বড় স্কেল এবং ছোট স্কেল দুটোকেই কিন্তু আমরা স্পেশাল রিলেটিভিটি এবং জেনারেল রিলেটিভিটি কিন্তু আমরা স্টাডি করতে পারি। এবং এই যে জিআর বা স্পেশাল রিলেটিভিটি কিন্তু আমাদের কানেক্ট করতে বিগ ব্যাং, ব্ল্যাক হোল, গ্র্যাভিটেশনাল ওয়েভ, এগুলোকে সবগুলোকে ব্যাখ্যা করা বা সেগুলো সম্পর্কে আরো জানা, এগুলোর আরো ডিটেলস সেগুলোকে স্টাডি করার ক্ষেত্রে জিআর এর কিন্তু অভূতপূর্ব অ্যাপ্লিকেশন রয়েছে। এবং আরো হচ্ছে, নতুন নতুন রিসার্চের মাধ্যমে আরো আমরা নতুন নতুন তথ্য উদ্ভাবন করছি। এবং তোমরা আর রিলেটিভিটির যে লিগাসি তুমি যদি বলো অ্যাস্ট্রোফিজিক্স এর ক্ষেত্রে, সেটা হলো লাইগো ডিটেক্টর, গ্র্যাভিটেশনাল ওয়েভ ডিটেক্টর। আর একটা হলো ইটিএইচ। ইটিএইচ মানে ইভেন্ট হরাইজন টেলিস্কোপ, যেটা দিয়ে সেই ওই ব্ল্যাক হোলের সেই ছবিটা আমরা পেয়েছিলাম, তাই না? তো এই বিষয়গুলো রয়েছে এবং এই সবগুলো কিন্তু পসিবল হচ্ছে আমাদের এই স্পেশাল রিলেটিভিটি, জেনারেল রিলেটিভিটি, এগুলোর কিন্তু এই জিনিসগুলোকে স্টাডি করা খুব গুরুত্বপূর্ণ অঙ্গ। সেই জন্য কিন্তু আমাদের জিআর বা এসটিআর জানা খুবই দরকার। এবং এগুলোর উপর বেস করে কিন্তু বাকি ফাউন্ডেশন গুলো আমাদের গড়ে ওঠে। সেই জন্যই জাস্ট একটা কোটেশন যে relativity has opened the door to the cosmic mystery, let us keep pushing boundaries to uncover the secret of the universe. Thank you. থ্যাংক ইউ অকিঞ্চন, আমার খুব ভালো লাগলো, কারণ আমি গতকালকার লেকচারটা একটা বিশেষ কারণে থাকতে পারিনি। আমার আজকের লেকচারটা শুরু থেকে বিশেষ করে শেষটা তো অসাধারণ। খুব ভালো লাগলো। স্টুডেন্টদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে the session is now open for questions. কারো যদি কিছু প্রশ্ন থাকে একটু হাত তুললে তাহলে আমি করতে পারবো। আর জিআর এর বিষয়গুলো একটু শক্ত মনে হতে পারে, হ্যাঁ, বাট হ্যাঁ দীপায়ন, আমি হ্যাঁ বলো। হ্যাঁ দীপায়ন বলো। বলো। স্যার ওই গ্র্যাভিটেশনাল টাইম ডিলেটা যদি আরেকবার একটু বুঝিয়ে দেন। ওকে, এইটা তো হ্যাঁ হ্যাঁ স্যার এটা। হ্যাঁ হ্যাঁ। তো এই দেখো যে গ্র্যাভিটেশনাল টাইম ডিলে যেটা হচ্ছে সেটা হলো, আমি যেখানে এই লাইনটা তুমি যদি দেখো যে আহ, যখন কোনো একটা পালসার বা কোয়েজারের ধরো ডিস্টেন্স কোনো একটা সোর্স থেকে যখন আলো আসছে, ধরো পালসার কোয়েজার ভুলে যাও, হুম। ওকে, ধরো আলো আসছে, তো আলোটা যখন আসছে তখন সে তো স্পেস টাইম ট্র্যাজেক্টরি বা তোমার যে স্পেস টাইম কার্ভ সেটাকে ফলো করেই আসছে, তাই না? হুম। তো যখন হেভি অবজেক্ট, আমি এখানে একটা ওয়ার্ড ইউজ করেছি যে হেভি অবজেক্টের পাশ দিয়ে যখন আসছে তখন সেখানে কিন্তু একটা টাইম ডিলে হচ্ছে। ওকে, আচ্ছা। কিভাবে হচ্ছে টাইম ডিলেটা? আমি কালকেও বললাম যে আজকেও, এবং বললাম যে স্পেস কোনো যখন একটা হেভি অবজেক্ট যখন থাকছে, সেই হেভি অবজেক্টের কারণে তোমার স্পেস টাইম একটা বাঁক সৃষ্টি হচ্ছে, হুম তাই হুম না? হুম হুম এই আলোটা যে ফলো করছে, যে ট্র্যাজেক্টরি, সেটা কিন্তু ওই গ্র্যাভিটেশনাল যে সরি যে স্পেস টাইম কার্ভকে ফলো করছে। এবং সে কিন্তু যখন ওই পালসার থেকে আসছে, ডিস্টেন্স পালসার থেকে আসছে, সে কিন্তু ওই বাঁককে ফলো করছে। অর্থাৎ ও যখন আসছে তোমার দিকে, তখন সেই গর্তের মধ্যে ঢুকে যাচ্ছে। প্রথমে গর্তের মধ্যে ঢুকছে, ঢুকে গর্ত থেকে আবার বেরিয়ে তোমার কাছে আসছে, তাই না? হুম হুম। আচ্ছা স্যার, এই যে লাইটটা যেটা আসছে ওটা কি কোনো আদার সেলেস্টিয়াল অবজেক্ট থেকে আসছে, মানে কোনো স্টার থেকে আসছে কি? হ্যাঁ, আমি এখানে যেমন তোমার ধরে নিয়েছি যে কাল যে কোয়েজার বা পালসার, আমি কালকে যেমন তোমাদের বললাম যে টাইম ডিলে যেটা হচ্ছে, পালসারের ক্ষেত্রে আমি তোমাদের যেমন দেখিয়েছি। তো সিম্পলি এই জিনিসটা তোমাদের যেটা হয় যে তোমরা এটাকে আরেকটু ভালোভাবে বুঝতে পারো যদি ওখানে তোমরা বেন্ডিং অফ লাইট কে তুমি যদি এই কনসেপ্টটাকে যদি একটু ইন্ট্রোডিউস করো,
এই ব্যাপারটাকে তোমাদের আরো বুঝতে সুবিধা হবে, বুঝলে? আচ্ছা আচ্ছা, আমি না এখানে অফিসের একটু অ্যাড করবো এখানে, দীপায়ন। হ্যাঁ স্যার, প্লিজ। আমি একটা জায়গায় পড়েছিলাম, মানে আমি অতটা তো মানে এই সাবজেক্টে বা যতটা অফিস যতটা এটা নিয়ে ডিল করে আমি তো অতটা ইয়ে নই, তবে আমি একটা জায়গায় পড়েছিলাম যে আমাদের যে জিপিএস সিস্টেমটা রয়েছে, ওটা তুমি হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, এবার জিপিএস সিস্টেম বেসিক্যালি তিনটে স্যাটেলাইট একসঙ্গে করে কোনো একটা জায়গার ছবি তুলে সেটাকে ওরা মার্জ করে আমাদের পাঠায়। তো ওই জিপিএস টা যেহেতু আমাদের মানে পৃথিবীর বাইরে রয়েছে, ওদের কিন্তু ওই মানে একটা ফ্রিকোয়েন্সি ম্যাচিং এর গল্প আছে, যেটা গ্র্যাভিটেশনাল টাইম ডিলেকে ওর মধ্যে ইনক্লুড না করলে ভুলভাল রেজাল্ট দেখাবে। কারণ আমাদের আর্থ তো মুভ করে যাচ্ছে না, মানে মনে কর ও একটা জায়গাতে ছবি তুলছে, আমি তো রিয়েল টাইম স্যাটেলাইট পিকচার পাচ্ছি, ওইখানে কিন্তু এই গ্র্যাভিটেশনাল টাইম ডিলেটা ইনকর্পোরেট করা আছে প্রত্যেক স্যাটেলাইটের মধ্যে। মানে এইটা ওই ওই হিসেবটা করেই তবে কিন্তু ফাইনাল ছবিটা আমাদের কাছে জিপিএস এ আসে। আচ্ছা একদমই স্যার, একদমই। কালকে আমরা এটা ডিসকাস যে টাইম ডাইলেশন যেটা ছিল, হ্যাঁ 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 হ্যাঁ, টাইম ডাইলেশনের কনসেপ্টটা পুরোপুরি স্যার যেটা বললেন একদমই টাইম ডাইলেশনের কনসেপ্টটা এখানে অ্যাপ্লাই হচ্ছে, যে টাইম ডাইলেশন তোমার স্যাটেলাইটের ক্ষেত্রে ওই টাইমটাকেও ক্যালকুলেট করে নিচ্ছে। হুম কারণ হুম স্যাটেলাইট গুলো খুব প্রচুর স্পিডে মুভ করে, এবং সেগুলো প্রায় খানিকটা বলা যায় যে রিলেটিভিস্টিক স্পিডে মুভ করে বলতে পারো। প্রায় কালকে যেমন বলা হলো যে প্রায় সংখ্যাটা হলো, তাদের ভেলোসিটি সংখ্যাটা হলো প্রায় 18,000 কিলোমিটার/সেকেন্ড। সেই রকম ভেলোসিটিতে কেউ মুভ করছে, মানে বিশাল স্পিডে মুভ করছে। তো সেই স্পিডে যদি মুভ করতে চাই তাহলে তো তোমার একটা টাইম ডাইলেশন রিলেটিভিস্টিক এফেক্ট চলে আসছে, তাই না? তো এই রিলেটিভিস্টিক এফেক্ট চলে আসলে তখন তোমাকে ওই যে স্যাটেলাইট তোমাকে যে রিয়েল টাইম ডাটা তুমি গুগল ম্যাপে দেখতে পাচ্ছ, সেটার জন্য কিন্তু তোমার সেখানে ওই টাইম ডাইলেশনটাকে তুমি যদি ইনকর্পোরেট না করো তোমার ইনফরমেশনে, তাহলে কিন্তু তুমি ভুলভাল ডাটা পাবে, তোমার জিপিএস কিন্তু ঠিকঠাক বলবে না। তুমি যদি দেখো তোমার বাড়ি থেকে কলেজ যেতে তোমার 1 ঘন্টার সময় লাগছে বর্তমানে, যদি টাইম ডাইলেশন ধরে, আর টাইম ডাইলেশন না যদি ধরো, তাহলে দেখবে যে ও 1 ঘন্টা থেকে অন্য কিছু দেখাচ্ছে, যেটা কমপ্লিটলি ভুল। আচ্ছা তো একদমই স্যার যেটা বললো সেটা একদমই ঠিক, যে ওই ব্যাপারটা রয়েছে। ওকে ঠিক আছে। আর কারোর কোনো প্রশ্ন আছে? হ্যাঁ হ্যাঁ, সৌভিক। সৌভিক। হ্যালো হ্যাঁ, হ্যাঁ শোনা যাচ্ছে। স্যার, ওই স্পেস টাইম কার্ভেচার যেটা দেখালাম কালকে, ওই যেটা চাদরের উপর দেখেছিলে, হুম 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 ওইটাতে যখন আমরা বলছি গ্র্যাভিটেশন কোনো মানে ফোর্স না, ওটা স্পেস হুম। টাইম কার্ভেচারকে বেন্ড করার জন্য আমাদের কোনো একটা হালকা বস্তু গ্র্যাভিটেশন মানে ওই ভারী বস্তুর দিকে যাচ্ছে। তো মানে প্রশ্নটা হচ্ছে বুঝলাম না এইরকম ঠিক, যে একবার আর একটু বলবে, বুঝতে পারলাম না। গ্র্যাভিটেশন কোনো তো হচ্ছে ফোর্স না তো। হুম। ওই স্পেস টাইম কার্ভেচারে যখন ভারী বস্তুটা মানে স্পেস টাইমটা মানে ভেতরের কার্ভ দিকে করছে। ঢুকে যাচ্ছে, হুম হুম তো কোনো একটা হালকা বস্তু ওখানে রেখে দিলে তো ওটা ওই ভারী বস্তুর দিকে ওই কার্ভেচার দিকে ঢুকে যাচ্ছে, যদি না কোনো মানে মোশন হয়, সার্কুলার মোশন বা ইলেকট্রিক্যাল মোশন। মোশন। আমি 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 স্যার অফিস বলুন। আমি আমি ব্যাপারটা বলছি। কিছুদিন আগেই আমি আমার স্টুডেন্টদের নিয়ে ওই এখানে যে আমাদের ওই যে ইন্ডিয়া সেন্টার ফর স্পেস ফিজিক্স বলে ও যেটা হ্যাঁ রয়েছে, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ স্যার, ওখানে একটা ওরকম ইয়ে রয়েছে, মানে একটা ওরকম টান টান করে একটা ওই ইয়ে পাতা রয়েছে। চাদর আমি পাতি রেখে। গতবছর কাউকে বলছিলাম যদি রিতমরা যদি কেউ থাকে, যদি ওই ছবিটা থাকে একটু গ্রুপে দিয়ে দে। এবার দেখা যাচ্ছে যে মাঝখানে যদি কোনো ভারী বলকে ফেলে দিই, অন্য কোনো হালকা বলকে ফেললে ও কিন্তু ওই রকম ভাবে ঘুরে ওর কাছে চলে আসবে। মানে ওই কার্ভেচারের জন্যই অ্যাট্রাকশনটা হচ্ছে, মানে যেটা হ্যাঁ হ্যাঁ। নিউটন যেটাকে ফোর্স বলেছিলেন বিটুইন টু বডিজ, হুম। আইনস্টাইনের ইয়ে অনুযায়ী ইট ইজ দ্য কার্ভেচার অফ স্পেস টাইম দ্যাট কজেস ওয়ান বডি টু মুভ টুয়ার্ডস ওয়ান আনাদার টুয়ার্ডস আনাদার। হ্যাঁ স্যার, আমার প্রশ্নটা এইখানে হ্যাঁ মানে স্যার, যদি এটা শুধুমাত্র কার্ভেচারের জন্যই হয় তো হ্যাঁ এটা কেন হচ্ছে, অ্যাট্রাক্ট কেন করছে? ওটা তো ওই জায়গাতেই নিজের অরবিট তো ঘুরতেই পারে, ভারী বস্তুর দিকে কেন অ্যাট্রাক্ট হবে যদি না ফোর্স হয়? ও তো ওকে। ও নিজেও তো একটা স্পেস টাইম কার্ভ করবে। হ্যাঁ, কিন্তু ওর স্পেস টাইম কার্ভেচারটা ভারী বস্তুর স্পেস টাইম কার্ভেচারের তুলনায় অনেক কম বলে। আচ্ছা, কিন্তু ফোর্স না হলে কেন আমি হচ্ছে ওই ভারী বস্তুর দিকে অ্যাট্রাক্ট হবে? যদি আমি না ঠিক ফোর্স আছে তাহলে আমি কেন? আমি আমি আচ্ছা, আমি দেখছি না। আমি আমি যদি কাউকে পারি, কেউ যদি ভিডিওটা তুলে থাকে আমি বলছি। এক মিনিট। আচ্ছা, আমি কোয়েশ্চেনটা দেখছি।
হ্যাঁ, কেউ একজন ছবি পাঠিয়েছে। ও আমাদের ফার্স্ট সেমিস্টারের রনি ছবি পাঠিয়েছে একটা। আমি রনি গ্রুপটায় দিয়ে দে তো, গ্রুপে ছবিটা দে তো। সরি, আমাকে গ্রুপে অ্যাড করে নিন স্যার, আমি তাহলে ব্যাপারটা নিয়ে আমরা ডিসকাস করতে তুই পারি। রনি অ্যাস্ট্রোনমি ক্লাবে তুই আছিস? অ্যাস্ট্রোনমি ক্লাবে এই ছবিটা দিয়ে দে, যে ছবিটা তুই আমাকে পাঠালি। স্যার আমি ওটা আপলোড করতে পারবো না, অনলি অ্যাডমিট ক্যান সেন্ড মেসেজ করা আছে। আচ্ছা 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 রনি, ঠিক আছে, আমি করে দিচ্ছি। এক মিনিট দাঁড়া, এক মিনিট। হ্যাঁ ওইটাতে স্যার আমাকে একটু অ্যাড করে নেবেন, তাহলে আমরা তাহলে সেই ব্যাপারটা ডিসকাস করতে পারি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এক মিনিট। হ্যাঁ, এই জিনিসগুলো আমরা পাঠিয়েছিলাম। আমরা দেখেছিলাম যেটা, সেটা হচ্ছে যে মানে ঘুরবে কিরকম ভাবে, মানে এই যে মাঝখানে এই জায়গায় যে টান টান করে রাখা যেটা শীটটা রয়েছে, হ্যাঁ, আহ, হ্যাঁ। এবার ওইটা মানে আমি কিরকম ভাবে আমাকে ইয়ে বরাবর ছাড়তে হবে আর কি, মানে ট্যানজেন্ট বরাবর ছাড়তে হবে, মানে ওখানে একটা আহ, দেখার মতো জায়গা রয়েছে। ও ঘুরবে মানে যতক্ষণ না ও মানে ইনস্ট্যান্টেনিয়াসলি ও, মানে আমি যদি খুব বেশি ভারী বস্তু দিই তবেই ও গড়গড় করে পড়বে। যদি কম হালকা ছোট্ট একটা বল দিই ও কিন্তু তাহলে ঘুরতে ঘুরতে থাকবে। থাকবে। 3 নম্বর ছবিটায় দেখা যাচ্ছে এটা। প্রিসিশন করতে করতে ধীরে ধীরে ও হ্যাঁ মাঝখানে গিয়ে, মানে মাঝখানে যেটা থাকছে যে ভারী বস্তুটার কাছে গিয়েও পড়ছে। হ্যাঁ 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 হুম। স্যার আমার প্রশ্নটা মানে অন্যরকম। মানে হ্যাঁ আমার প্রশ্নটা হচ্ছে স্যার, আমি এই ছোট হালকা বস্তুটা ভারী বস্তুর দিকে যাবে কেন? যদি না কোনো গ্র্যাভিটেশন। ফোর্স হয়, যদি কোনো না ফোর্স হয়, তাহলে স্যার হালকা বস্তুটা কেন মানে ওই দিকে আকর্ষণ হবে? ও নিজের পথেই তো ঘুরতে পারে, বা এক জায়গায় কোনো ফিক্সড থাকতে পারে কার্ভেচার করে। না না, আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে যে যাবে কেন, মানে কি মনে করো কোনো একটা পজিশনে আমার একটা ভারী বস্তু আছে, সে তার আশপাশের স্পেস টাইমটাকে কার্ভ করে নিয়েছে। এবার ইন দ্য ভিসিনিটি অফ, মানে ওর কাছাকাছি একটা কোনো বস্তু ছিল, তার নিজের কার্ভেচার ছিল এবং সেই কার্ভেচারটা ছোট। তাহলে তার কার্ভেচারের তুলনায় সে যখন ওই বড় বস্তুটার দ্বারা তৈরি করা স্পেস টাইম কার্ভেচারের সংস্পর্শে আসছে, তখনই ও বড় বস্তুটার দিকে আসার চেষ্টা করবে। কিন্তু স্যার মানে এটা তো গ্র্যাভিটির টাইম। জন্যই অ্যাট্রাক্ট হচ্ছে। না, অ্যাট্রাকশন কথাটা এখানে খাটবে না। মানে আমরা যখন আমি স্পেস টাইমের কথাটা বলবো, স্পেস টাইম causes the body to move, the curvature of the space time directs the body how to move. এক্স্যাক্টলি, এটাই। বুঝতে পারলে যে তুমি এখানে মানে যেটা। আমি এটা একজনের কাছ থেকে শুনেছিলাম, একজন আমাকে বলেছিল যে a body tells space time how to curve and the space time directs the body how to move. মুভ, ইয়েস। এটাই জাস্ট কোটেশনের মধ্যেই থাকে। হ্যাঁ 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 তুমি জাস্ট জিআর এর কোনো একটা জাস্ট বই যদি খুলে বসো, যে তুমি যদি সিম্পলি আমি বলবো যে তুমি যদি নার্লিকারের যে জেনারেল রিলেটিভিটির বইটা যদি দেখো, তুমি প্রথমে কয়েকটা চ্যাপ্টার পড়লেই তুমি ঠিক ক্লিয়ারলি আমার মনে হয় তোমার এই কনসেপ্টটা দূর হয়ে যাবে। তোমার এই গ্র্যাভিটেশন ফোর্স তুমি বলছো, এবং তারপরে বলছো যে কেন মুভ করছে, আমাদের বোঝার সুবিধার জন্য হয়তো আমরা বলছি আমাদের যেহেতু নিউটনিয়ান কনসেপ্টের, নিউটনিয়ান মেকানিক্সের যে ধারণাটা রয়েছে যে ফোর্সের কারণে একটা অপরের কাছে অ্যাট্রাক্ট হচ্ছে, চলে আসছে, এটা ঠিক। তোমার জিআর এর ক্ষেত্রে কিন্তু এই কার্ভেচারটাই কিন্তু তোমার ওই কার্ভেচারের জন্যই ওই পসিবলটা হচ্ছে। বুঝতে পারলে, যেটাকে আমরা ফোর্স বলছি। ওকে, যেটাকে আমরা ফোর্স দিয়ে ডিনোট করছি, যে আমাদের বোঝার সুবিধার জন্য নিউটনিয়ান কনসেপ্ট এনে যে আমরা বলছি যে ফোর্সের জন্য একটা একটা বস্তু অপর বস্তুকে কাছে টানছে বা অ্যাট্রাকশন হচ্ছে, সেটাকে আমরা গ্র্যাভিটেশন ফোর্স বলছি। বাট এই কার্ভেচারই বলছে যে তোমার ওই সেই পার্টিকেলকে বা অবজেক্টকে যে কিভাবে তুমি মুভ করবে, এটা সম্পূর্ণ ওই সেই কার্ভেচারের জন্যই এই ফেনোমেনাটা দেখতে পাচ্ছ। বুঝলে? এটা তুমি যদি, আই গেস আমার মনে হয় যে তুমি যদি সিম্পলি একটু ম্যাথ করো তাহলে তুমি বুঝতে পারবে ক্লিয়ারলি। হ্যাঁ, আর ওই জিওডেসিকের মানে এই যে জিওডেসিকের গল্পটা না, এটা মানে বেসিক্যালি সৌভিক, তুই যদি মনে কর আরেকটু বেশি মানে মানে মনে কর যখন ননলিনিয়ার ডায়মন্ড, যখন ওই ক্লাসিক্যাল মেকানিক্স পড়তে শুরু করবি, মানে ওই জিওডেসিকের কনসেপ্টটা কিন্তু ওখান থেকে তৈরি হবে। আমাকে মানে ইয়েটাকে মানে ল্যাগ্রাঞ্জিয়ান ডেন্সিটিটাকে আমাকে এক্সপেরিমেন্ট করতে হবে, সেখান থেকে তুই একদম যে ও ওই পাথই ফলো করবে, ওটা ছাড়া অন্য কোনো পাথ ফলো করবে না, ওটাই ক্লিয়ার হয়ে যাবে। অঙ্কটা তুই হাতে করে কষলেই তুই বুঝতে পারবি। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি স্যার, সেটাই। তুমি জিআর। হ্যাঁ স্যার বলুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না কিছু না, তুমি বলো অফিস। হ্যাঁ, বলছি যে সৌভিক, তুমি কি জিআর এমনি শুরু করেছো নিচে নিচে থেকে? না, আমার এখনো শুরু করা হয়নি। হ্যাঁ, আমি বলবো যে তুমি তুমি যেটা বললে সেটা তুমি ক্লিয়ারলি আরো বুঝতে পারবে তুমি যদি নিজে, তুমি যদি নার্লিকারটা একটু দেখা শুরু করো, এবং স্টেনসারটা তোমার একটু প্রথমে একটু জানতে হবে, কারণ তো সেই
টেন্সারটা না জানলে তোমার ইকুয়েশন গুলো একটু সলভ করতে একটু প্রবলেম হবে। প্রথমে একটু হালকা টেন্সারটা করে নেবে, এবং দেন তুমি সলভ করতে শুরু করলে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা যখন তুমি সলভ করবে কার্ভেচারের, তখন তুমি আই গেস তোমার এই কনসেপ্টটা মানে যেটা তোমার রয়েছে, যেটা তুমি বুঝতে পারছো ভুল হচ্ছে যেখানে, এটা আই থিঙ্ক তোমার নিজে থেকেই ক্লিয়ার হয়ে যাবে। জিওর ইয়েতে যাওয়ার আগেও ক্লাসিক্যাল মেকানিক্স এর মানে একদম পুরো বেসিক ফান্ডামেন্টাল ক্লাসিক্যাল মেকানিক্স পড়ে শুরু করুন, তাহলে রিলেট করতে সুবিধা হবে ওর। একদম একদম একদম। হ্যাঁ। আচ্ছা, প্রদীপ মনে হয় প্রশ্ন করছিলিস একটা। প্রদীপ আমাদের বঙ্গবাসীর ছাত্র, ও আইআইটি গুয়াহাটিতে মাস্টার্স করছে। প্রদীপ আছিস? প্রদীপ একবার হাত হ্যান্ড রেজ করলো। প্রদীপ বল, শুনতে পাচ্ছি না প্রদীপ। প্রদীপ আমি তোকে শুনতে পাচ্ছি না, তুই ইয়ে করে বল, লিখে বল, তোর গলা শোনা যাচ্ছে না। কোনো প্রশ্ন থাকলে সেটাকে লিখে বল, কোয়েশ্চেনটা লেখ এখানে, মেসেজে লেখ, তাহলে আমরা দেখতে পাবো। তোর গলা শোনা যাচ্ছে না। প্রদীপ বলছে যে হ্যাঁ আমি ওটাই ভাবছিলাম হ্যাঁ যে গ্র্যাভিটি না থাকলে কি করে কার্ভের জন্য কাছে আসবে। হ্যাঁ হ্যাঁ, তুমি যেটা বলছেন যে ওই জিওডেসিক্যাল, হ্যাঁ, জিওমেট্রিক্যালটা না কষলে হবে না। জিওডেসিক, হ্যাঁ অসুবিধা নেই, এটা খুব বিশেষ কঠিন বিষয় নয়। তুমি জিওডেসিকের ইকুয়েশনটা যখন সলভ করবে দেন ক্লিয়ার হয়ে যাবে তোমাদের এই কনসেপ্টটা। হুম। আর প্রদীপ, তোদের তো আমি ইয়ে যখন আমি ক্লাসিক্যাল মেকানিক্স অ্যাডভান্স মেকানিক্স পড়িয়েছিলাম, তখন জিওডেসিক ক্যালকুলেট করা মানে অঙ্কগুলো করা শিখিয়েছিলাম না, সেইটাকে, হ্যাঁ সেইটাকে গ্রাজুয়েশনাল ফিল্ডে অ্যাপ্লাই করেই পেতে পারবি। প্রদীপ লিখছে বুকের নেমটা এটা লিখে, অফিসটা একটু লিখে দাও না, হ্যাঁ নালিকারের বইটার এক্স্যাক্টলি নামটা কি। হ্যাঁ মানে কসমোলজি জয়কৃষ্ণ নালিকা, তাই তো? হ্যাঁ হ্যাঁ এটাই হ্যাঁ তো হ্যাঁ নামটা। স্যার, হ্যাঁ 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 হ্যাঁ, স্যার, আমি লিখে দিচ্ছি। ইন্ট্রোডাকশন টু রিলেটিভিটি, ইন্ট্রোডাকশন টু জেনারেলিটিভ, তাই তো? হ্যাঁ 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 হ্যাঁ। আমি লিখে দিচ্ছি, ইন্ট্রোডাকশন টু জেনারেল রিলেটিভিটি। বইটা পিডিএফ ও পেয়ে যাবে তোমরা হ্যাঁ, গুগলে সার্চ PDF পাওয়া করলে। যাবে। হ্যাঁ হ্যাঁ, চেষ্টা করবে এটার অঙ্কগুলো একটু নিজে হাতে কষার। হ্যাঁ, হাতে করে অঙ্কগুলো না কষলে ঠিক ফ্লেভারটা পাওয়া যায় না। হ্যাঁ, আর আরেকটা জিনিস তোমাদের বলে রাখি, যেহেতু আমাদের কোর্সে পুরো নার্লিকারটাই ফলো করা হয়েছিল, তো নার্লিকারটা শুরু করার আগে একটু টেন্সারটা ভালো করে একটু ঝালিয়ে নেবে, কারণ না টেন্সারটা না করলে ওখানে একটু প্রবলেম ফেস করবে। তো হুম। টেন্সারটা আগে একটু ঝালিয়ে নেবে, হ্যাঁ, পুরো টেন্সার জানার দরকার নেই, খানিকটা করে নিলেই হলো। মানে আর আমাকে তো ভালো করে জানতে গেলে তো ওই সেই ক্রিস্টোফার সিম্বল অব্দি তো তোদের পৌঁছতেই হ্যাঁ হবে। হ্যাঁ স্যার, একদম হ্যাঁ, একদম একদম, হ্যাঁ। ঠিক আছে। আর আর কারোর কি কোনো প্রশ্ন আছে? আর যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে আহ অকিঞ্চনকে থ্যাঙ্কস জানিয়ে আমরা তাহলে আজকের মিটিংটা শেষ করি। অকিঞ্চন, খুব ভালো লাগলো আমার, কালকেরটা তো রেকর্ড হয়েছে, আমি শুনে নেবো, রিমঝিম এডিট করছে বলছে। তারপর দুটো ইয়ে করেই আমি ইউটিউব চ্যানেলে দিয়ে দেবো, এবং তোকে আমি লিঙ্কটা পাঠিয়ে দেবো। আমাদের বঙ্গবাসী চ্যানেলের ইউটিউবে যখন হ্যাঁ দুটো স্যার, ভিডিও আপলোড হবে পাঠিয়ে দেবো। ঠিক ওকে আছে? ওকে স্যার, হ্যাঁ হ্যাঁ ওকে, স্যার, থ্যাংক ইউ হ্যাঁ উইল, সবাইকে। ইরান থ্যাংক থ্যাংক ইউ ইউ, স্যার, স্পন্দন, অকিঞ্চন, প্রদীপ যারা আছে, সুপ্রিয়, থ্যাংক ইউ সবাইকে। থ্যাংক ইউ স্যার। ও